বলছি আগের দিন কিছু প্রবলেম দিয়েছিলাম, ওইগুলো কি তোরা কেউ ট্রাই করেছিস? যদি কেউ না করে থাকিস তাহলে আমি আজকে ওইগুলো করাবো, তারপর আমি কেমিস্ট্রিতে ঢুকবো। হ্যাঁ, তো বলছি আগের দিন কিছু প্রবলেম দিয়েছিলাম, ওগুলো কি তোরা সবাই ট্রাই করেছিস? যদি না করে থাকিস তাহলে আমি আজকে করাবো। কিন্তু আমি দেখলাম এতজন আছে গ্রুপে, কেউ একজনও আমাকে উত্তর পাঠালি না। তো ঠিক আছে, অনলাইনে আর কতটা কি করবো, জাস্ট ইনস্ট্রাকশন দিয়ে যেতে পারি, কিন্তু ফলো করার দায়িত্ব তো তোদের। যাই হোক, আমি ওই প্রবলেমগুলোই মানে করাচ্ছি। তো পারলে তোরা নিজেদের ওই হোয়াটসঅ্যাপ থেকে প্রবলেমগুলো দেখ, একটার পর একটা সিকোয়েন্স ওয়াইজ, নাকি আর একটু টাইম নিবি তোরা নিজেরা করার? যেটা বলবি সেই মাফিক বল তাহলে। মেসেজে না হলে জানা অ্যাটলিস্ট তোরা কি চাস, যে এখানেই ডিসকাস করবো নাকি আর একটু টাইম দেবো, তোরা প্রবলেমগুলো নিজেরা করবি। কারণ যে প্রবলেমগুলো দিয়েছিলাম ওইগুলো জাস্ট ক্যাজুয়াল ওয়েবসাইট থেকেই দিয়ে দিয়েছিলাম, এরপরে কিন্তু পিডিএফ দেবো ওইগুলো। আচ্ছা ঠিক আছে, তাহলে রোহন বলছে একটু টাইম দিতে, তাহলে টাইম দিচ্ছি। কালকের মধ্যে তাহলে সাবমিট কর, অ্যাটলিস্ট চেষ্টা কর, মানে কোথায় আটকাচ্ছে দিয়ে দেখ। অ্যান্সার তো অ্যাভেলেবল, চ্যাট জিপিটি বল, এনিওয়্যার তোরা পেয়ে যাবি। তো তো ব্যাপারটা হচ্ছে ওইভাবে করে কিন্তু জিলেট ক্র্যাক হবে না। মানে নিজেদেরকে দেখতে হবে যে তোরা কতটা প্রবলেম সলভ করতে পারছিস কি না পারছিস। কারণ আমাদের পক্ষে তো দেখা সম্ভব নয় যে তোরা বাড়িতে বসে কী করছিস। তো যেহেতু আমি নিজে সেলফ প্রিপারেশান নিয়েছিলাম, তো আমার ফিলোসফি এটাই ছিল যে ফার্স্ট আই উইল ট্রাই, দেন ইফ আই এম নট এবল টু সলভ, দেন আই উইল গো ফর সলিউশন। তো ঠিক আছে, তাহলে আমি আর একটা দিন টাইম দিলাম। আমি আশা করবো অ্যাটলিস্ট 10জনও যদি তোরা প্রবলেমগুলো অ্যাটলিস্ট চেষ্টা করিস। কালকে কেউ একজন আমাকে পার্সোনালি পাঠিয়েছিলি, কিন্তু ও শুধু অপশান পাঠাচ্ছিলি। আমি চাইছিলাম সলভড, মানে রাফ ওয়ার্কটা আমি দেখতে চাইছিলাম যে তোরা কীভাবে করছিস না করছিস। ঠিক আছে, খুবই ইজি প্রবলেম ছিল যেগুলো মানে দিয়েছিলাম। হয়তো এত ইজি লেভেলের কোশ্চেন মনে হয় না জিলেটে আসবে বলে, বা ইনকেস যদিও আসে, ফার্স্ট অ্যাপ্রোচেই যেন সলভ হয়ে যায়, আর মানে সময় যেন খুব কম লাগে। ঠিক আছে, তাহলে শুরু করা যাক। আজকে কেমিস্ট্রি মানে প্রথম ক্লাস নিচ্ছি। জাস্ট বেসিক অ্যাটমিক স্ট্রাকচার দিয়ে শুরু করব, যেহেতু অ্যাটমিক স্ট্রাকচার আমাদের চ্যাপ্টারে আছে। আর এই টপিকটা আমরা ক্লাস 8 থেকে মানে পড়ে আসছি, অ্যাটমিক স্ট্রাকচার। তো ঠিকঠাক শোনা যাচ্ছে তো? আরেকবার বলে দে তো, তাহলে আমি চ্যাপ্টারে ঢুকবো। আর কারুর যদি শোনা যাচ্ছে। হ্যাঁ, আর কারুর যদি প্রবলেম মনে হচ্ছে যে প্রিপারেশান তো শুরু করেছি, নিজে থেকেও করছি, কোনো প্রবলেম ফেস করলে তোরা বল, এখনই বল, তাহলে আলোচনা করে নেওয়া যাবে। আর প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে আমি কিন্তু 1 উইকের মধ্যে ওই চ্যাপ্টারের ওপরে মক টেস্ট নেব, ঠিক আছে? তো যদি সিরিয়াস থাকিস তাহলেই আদার আয় পড়তে, নাহলে কি বলতো, মানে আমার পার্সোনাল আমার ইচ্ছা যে আমার হাতে 5জন থাকবে, 5জনই সিরিয়াস থাকবে। কারণ আমি এখানে আমার টাইম মানে দিয়ে আমি তোদেরকে বলবো, আর তোরা জাস্ট ক্লাসটাকে শুনে যাবি, তারপর কিছু কাজ করবি না, সেটা এফেক্টিভ নয়। ওটা তোদেরও লস, আমারও লস। কারণ আমি ভাবছি তোরা পড়ছিস, এদিকে তোরা পড়ছিস না, আর তোরাও ভাবছিস যে হ্যাঁ কোর্স কিনে নিয়েছি মানে জিলেট ক্র্যাক হয়ে যাবে, এমনটাও নয়। 95%
কাজ তোদেরকেই করতে হবে, কারণ ওভারঅল এটা সেলফ স্টাডি, আর এটা জাস্ট একটা গাইডেন্স যে কীভাবে পড়তে হয় না পড়তে হয়। আর ইজি এক্সপ্লেনেশান এটা দিয়ে দিতে পারবো, কারণ ইউটিউবে হয়তো কি মানে অনেক রেকর্ডেড লেকচার আছে, ইটস ওকে, কিন্তু এই যে লাইভ ডাউট ক্লিয়ারিংটা পাওয়া মুশকিল আছে। তো সেটা এত অপরচুনিটি পাচ্ছিস, অ্যাটলিস্ট একটা গাইডেন্সও পাচ্ছিস, তারপর যদি নিজেরা না পড়িস তাহলে আর কিছু বলার নেই। তো এত কথা বলার উদ্দেশ্যটা এটাই যে আমি মাত্র 5-3-8টা মনে হয় এমসিকিউ দিয়েছিলাম, একদিন পেরিয়ে গেল। নো ওয়ান ট্রায়েড, কেউ চেষ্টা করিসনি তোরা, মানে হয়তো করেছিস কিন্তু আমি কারুর এফোর্টই দেখতে পাইনি। তো ঠিক আছে, যদি সিরিয়াসলি নিচ্ছিস জিলেটটাকে তাহলেই বলবো পরীক্ষাটা দে, আদারওয়াইজ ফালতু 500 টাকা দিয়ে কেন ফর্ম ফিল আপ করবি? মানে ওই একটা কি 3000-4000 র্যাঙ্ক আসবে এমন কলেজ পাবি, প্রাইভেটে পড়তে হবে, আর প্রাইভেটের প্লেসমেন্টের হাল তো সে যে জানে ওই জানে। যাই হোক, অনেক কথা বললাম। তো হ্যাঁ রোহন, কি বলবি বলতো? হাত তুলেছিস, কিছু বলার আছে তাহলে বল। ঠিক আছে, তাহলে আজকে কেমিস্ট্রি অ্যাটমিক স্ট্রাকচার শুরু করি। অ্যাটমিক স্ট্রাকচারে যাওয়ার আগে প্রথমে তোরা এই জিনিসটা দেখ যে প্রত্যেকটা মৌলর অ্যাটমিক নাম্বার আর অ্যাটমিক ওয়েট এইগুলো কিন্তু জেনে রাখাটা জরুরি, কারণ এইগুলো থেকেই 1-2 নাম্বার পাবি। তো আমি বলবো প্রথম 30টা মৌলের ইলেকট্রন সংখ্যা, অ্যাটমিক ওয়েট এটা মুখস্থ করে রেখে দে, কারণ এসপিডিএফ কাজে লাগিয়ে ইলেকট্রন বিন্যাসের একটা না একটা শর্ট কোশ্চেন প্রত্যেকবার জিলেটে থাকে অ্যাটমিক নাম্বার থেকে। আর অ্যাটমিক নাম্বার হচ্ছে কেমিস্ট্রির সব থেকে সোজা চ্যাপ্টার, আর এই সোজা চ্যাপ্টার থেকে অ্যাটলিস্ট 2 নাম্বার তো পাবি। তো এটাকে মানে সিরিয়াস প্রিপারেশান করলে খুব ইজিলি হয়ে যাবে রে বাড়িতে বসে, কিন্তু তোরা সিরিয়াস নোস, আমার যা মনে হয় অধিকাংশই সিরিয়াস না, নাহলে মাত্র 8টা এমসিকিউ একদিন হয়ে গেল, কেউ একজনও সাবমিট করলি না। তো ঠিক আছে, আর আমার কোনো ক্লাস নোটস নেই, আমি ক্লাসে যেটাই পড়াই ওটাই ক্লাস নোট। তো দেখ, প্রথমে আমি চেষ্টা করব পটাশিয়াম অব দি মৌলগুলোর ইলেকট্রন আর অ্যাটমিক ওয়েট তোরা যাতে মুখস্থ রাখিস, আমি এটাই রিকোয়েস্ট করব, কারণ সেখান থেকে একটা না একটা এমসিকিউ তোরা পাবি। ঠিক আছে, তাহলে তো অ্যাটমিক স্ট্রাকচার পড়ার আগে যেটা বললাম যে এলিমেন্টসগুলোর নাম আর অ্যাটমিক ওয়েট এটা তোদেরকে মুখস্থ করতেই হবে। তাহলে প্রথমে আয়, দাঁড়া জাস্ট মিনিট, আমি মাইকটা একটু অ্যাডজাস্ট করি। প্রথমে আয় হাইড্রোজেন, তারপরে আয় হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন। এগুলো কিন্তু আমরা ক্লাস 8 থেকে পড়ে আসছি, ঠিক আছে, পর্যায় সারণী।
পর্যায় সারণীর পার্ট এগুলো। তো হাইড্রোজেনের কত ইলেকট্রন, এখানে আসি ইলেকট্রন, আপাতত ইলেকট্রনটাই মনে রাখ, অ্যাটমিক ওয়েটটা অতটা কাজে আসে না। তো ইলেকট্রনের ক্ষেত্রে কি হচ্ছে না, হাইড্রোজেন যেহেতু নাম্বার 1 তাই তার ইলেকট্রন সংখ্যা হচ্ছে 1। নাম্বারিং ওয়াইজ তার ইলেকট্রন সংখ্যা ভ্যারি করবে। দ্যাট মিন্স হিলিয়ামের হবে 2, লিথিয়ামের হবে 3, বেরিলিয়ামের 4, এরপর আসবে বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন, এইভাবে চলতে থাকবে। তো প্রথম 30টা মৌল অবধি জিলেটে দেয়, তারপর আর মৌলগুলো অলমোস্ট আসেই না। তো হাইড্রোজেনের হচ্ছে একটা ইলেকট্রন, হিলিয়ামের হচ্ছে 2টো ইলেকট্রন, লিথিয়ামের হচ্ছে 3টে ইলেকট্রন, বেরিলিয়ামের 4, বোরন 5, কার্বন 6। এগুলো হচ্ছে ইলেকট্রনের সংখ্যা। তারপর আয় অক্সিজেন, সরি নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, তারপর সরি আমি আবার এটাকে মানে হ্যালোজেন হ্যালোজেন মৌলের বেসিসে আমি সাজিয়ে ফেলেছিলাম তোর পর্যায় সারণীর কলাম ওয়াইজ, এটাও প্রবলেম নেই। ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এভাবে তোরা করিস না। জাস্ট এ মিনিট। কারুর কি হায়ার সেকেন্ডারিতে কেমিস্ট্রি ছিল? তাহলে তোরা জানবি যে হ্যালোজেন মৌল কি। কলাম ওয়াইজ তুই যদি যাস তাহলে মেটাল, নন মেটাল এই সমস্ত পর্যায় থেকে তুই বিরল মৃত্তিকা মৌল, হ্যালোজেন মৌল এইভাবে ভাগ করা যেত। তো কলাম ওয়াইজও মনে রাখা যায়, আইদার রো ওয়াইজও মনে রাখা যায়। তো রো ওয়াইজ মনে রাখাটাই বেটার, কলাম ওয়াইজে যাওয়ার দরকার নেই। রো কলাম মানে কি বলে গুলিয়ে ফেলবি না। তো নাইট্রোজেনের পরে আয় অক্সিজেন, ফ্লোরিন, তারপর আসবে তো নিয়ন। আমি এখানে ক্লোরিন ব্রোমিন চলে গেছিলাম, নো প্রবলেম, ওটা হ্যালোজেন মৌলের আন্ডারে পড়বে। তো নিয়নের পরে আসবে সোডিয়াম, তারপর আসবে ম্যাগনেসিয়াম। ঠিক আছে, তাহলে নাইট্রোজেনের কটা হবে? 7টা, অক্সিজেনের 8টা, ফ্লোরিন 9, নিয়ন 10, সোডিয়াম 11। জাস্ট এ মিনিট, একটু ওয়েট কর, নেটওয়ার্কের মনে হয় প্রবলেম হচ্ছে আমার। দেখা যাচ্ছে বলতো? তাহলে ম্যাগনেসিয়ামের হচ্ছে হ্যাঁ কটা দেখা হবে? যাচ্ছে। হ্যাঁ, তাহলে ম্যাগনেসিয়ামের কটা হবে? 11-র পরে 12। ভাই আমি মানে সত্যি বলতে কি পুরো হতাশ, মানে তোদের 8টা এমসিকিউ তোরাদের মানে তোদের রেসপন্স দেখে না আমার বড় খারাপ লাগলো। যাই হোক, তো ম্যাগনেসিয়ামের পরে কি আসবে? অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়ামের পরে তোরা বললেও ভালো হতো আমার সাথে সাথে, যাই হোক সিলিকন, সিলিকনের পরে আপাতত সিলিকন, তারপর ধর সালফার আসবে, ক্লোরিন, আর্গন, পটাশিয়াম, এইভাবেই চলতে থাকবে। তো 12, অ্যালুমিনিয়াম হচ্ছে 13, তারপর তোর সিলিকন 14। ঠিক আছে, এইভাবে তোরা অ্যাটলিস্ট 30খানা মৌল, আমি এখানে 30টা লিখতে যাচ্ছি না, তোরা এমনি পর্যায় সারণী কেমিস্ট্রি বই বা অনলাইনে গুগলে সার্চ করেও পেয়ে যাবি। তো বলার উদ্দেশ্যটা এটাই যে এখান থেকে তোকে কি দেবে বলতো কোশ্চেনে? বলবে যে এফি প্লাসের ইলেকট্রন বিন্যাস করো, এফি প্লাস। তো সেক্ষেত্রে তুই এফির যদি ইলেকট্রন নাম্বার না জানিস তোর পক্ষে এই কোশ্চেন করা পসিবল না। ঠিক আছে, তো ধর আমাকে দিল এলআই 2+,
এবার তুই যদি লিথিয়ামের ইলেকট্রন নাম্বার জানিস না তাহলে তোকে Li2+ বার করতে পারবি না। এখন Li2+টা কি সেটা আমি আসবো পরে। তো আচ্ছা এখানেই বলে দিই লিথিয়ামে কটা ইলেকট্রন আছে আমি জানতাম যে লিথিয়ামে আমার আছে 3খানা ইলেকট্রন, আর 2+ মানে কি দুটো ইলেকট্রন আমি ছেড়ে দিয়েছি, দিয়ে আমি দুটো পজিটিভ হয়েছি। যটা মাইনাস ছাড়বো, ইলেকট্রন মানে হচ্ছে মাইনাস আর প্রোটন মানে প্লাস, তো ইলেকট্রন আমি মাইনাসকে যতগুলো ছাড়বো ঠিক ততগুলোই আমি পজিটিভ পয়েন্ট কালেক্ট করব। তাহলে আমি যদি দুটো ইলেকট্রন ছেড়ে দিই তাহলে আমি ছেড়ে দিয়ে কি হব না 2+ হব। তাহলে এতে কটা ইলেকট্রন থাকবে বলতে পারবি কেউ? 3টা ছিল, দুটো ছেড়ে দিলি, একটা ইলেকট্রন থাকবে, বোঝা গেল? এগুলো হচ্ছে একটা একটা এলিমেন্ট, এই সমস্ত এলিমেন্ট পরিবেশে পাওয়া যায়, ঠিক আছে? এই সমস্ত এলিমেন্টস দিয়েই বিশ্বব্রহ্মাণ্ড তৈরি, আমাদের দেহ, সমস্ত কিছু, প্রত্যেকটা মেটেরিয়াল পর্যায় সারণীর বাইরে অন্যান্য কোনো মেটেরিয়াল দিয়ে তৈরি নয়। তো মৌল আর যৌগের মধ্যে পার্থক্য কী? হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন মলিকিউল অ্যান্ড, আবার এত লেটে কে আসছে? আচ্ছা, যারা নতুন জয়েন করলি আমি বলে দিই, আজকে কেমিস্ট্রির অ্যাটমিক স্ট্রাকচারটা জাস্ট আমি শুরু করেছি। তো কিছুই না, প্রথম 30খানা এলিমেন্টের ইলেকট্রন নাম্বার তোরা মুখস্থ রাখবি, যাতে পরীক্ষা হলে মনে না করতে হয়, কারণ মনে করতে গেলেই 1-2 মিনিট ওয়েস্ট, আর 1-2 মিনিট বাঁচানোটাও অনেক বড় ব্যাপার। তো আমার নিজের ক্ষেত্রে কি হয়েছিল, যেটা মানে আমি নিজে যেটা ফেস করেছিলাম সেটা হচ্ছে, সম্ভবত কোনো একটা এলিমেন্ট ছিল, তার অ্যাটমিক নাম্বার 28 না 29, আমার কনফিউশন হয়ে গেছিল। তো আমাকে তখন কি করতে হয়েছিল, কোশ্চেনটা খুব ইজি ছিল। তো আমি পুরো খাতায় হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন, এইভাবে আমি লিখছিলাম বসে বসে। তো লিখে তারপরে আমি মানে ওই অ্যাটমিক নাম্বারটা আমার মনে পড়েছিল আর কি, অ্যাট এ গ্ল্যান্স আমার মনে পড়েছিল না। তো এই ভুলটা তোরা মানে করবি না, কারণ এখান থেকে 1 নাম্বার পাবি এই ইলেকট্রন বিন্যাসের উপর ভিত্তি করে, ওকে? তো তাহলে মানে এটা খুবই ইজিভাবে 1 নাম্বার পেয়ে যাওয়া। তো তাহলে অ্যাটমিক স্ট্রাকচারে এইবার ঢুকি। তো অ্যাটমিক স্ট্রাকচারে যতটুকু দরকার ঠিক ততটুকুই আমি বলবো। ফার্দার এক্সপ্লেন করতে গেলে কি হবে, ক্লাস এক্সপান্ড হবে, কিন্তু কাজের কাজ কিছু হবে না, অত জিনিস তোদের লাগবে না, যেটুকু আছে আমি ঠিক ততটুকুই বলবো। এখন আমি বোর মডেলে ডাইরেক্ট যাব, আমি আর ডাল্টনের পরমাণুবাদে যাচ্ছি না, বা তার আগের রাদারফোর্ড মডেলেও যাচ্ছি না, কারণ ওইগুলো বলতে গেলে সিকোয়েন্স ওয়াইজ বলা যায় যে প্রথমে কি এলো, কোন কনসেপ্ট এলো। প্রথমে এমনটা এসেছিল যে আমাদের পার্টিকেল, মহর্ষি কণাদের নাম যদি তোরা শুনিস তো দ্যাট ইজ জানবি হয়তো, কণাদ বলে একজন ঋষি ছিলেন। তো ওই কণাদ থেকে, বাংলায় লিখছি, কণাদ থেকে এসেছিল কণা, পার্টিকেলের প্রথম কনসেপ্ট আমরা পাই। মানে এমনটা নয় যে আমরাই প্রথম, সারা বিশ্বে ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা করে লোকেরা রিসার্চ শুরু করেছিল। রিসার্চ মানে জাস্ট কোয়েশ্চেন করা যে আমরা কি দিয়ে তৈরি। তারপর এই কোশ্চেন থেকে ধীরে ধীরে এই পার্টিকেল থেকে এলো অ্যাটমের কনসেপ্ট। অ্যাটম একটা ল্যাটিন ওয়ার্ড, ওকে? তো এই অ্যাটম ল্যাটিন থেকে এসছে অ্যাটম, আর আমরা কণা থেকে এসছি, আমরা কণা বলি, কণা, কণা মানে সব থেকে ক্ষুদ্র। তো তখন আমরা মনে করতাম যে যে কোনো বস্তু প্লাস আর মাইনাসের সমন্বয়ে গঠিত, যটা প্লাস আছে ঠিক ততটাই মাইনাস আছে। তার ফলে কি হতো, যে যদি দুটো প্লাস থাকতো তার সাথে দুটো মাইনাস থাকতো, দ্যাট মিন্স টোটাল মিলে কি হতো, 0 হতো। তার মানে বডি নিউট্রাল থাকতো। নিউট্রাল মিন্স সে না তো পজিটিভলি চার্জড না তো নেগেটিভলি চার্জড। এখন পজিটিভলি চার্জড আর নেগেটিভলি চার্জড এই দুটোর মানে কি? এই দুটোর মানে হচ্ছে, ধর তোর একটা বডি আছে, এটা বললাম আমি পজিটিভলি চার্জড, আরেকটা বডি আছে বললাম নেগেটিভলি চার্জড। দ্যাট মিন্স এর মধ্যে প্রোটনের সংখ্যা বেশি, ইলেকট্রন কম, আর এখানে ইলেকট্রনের সংখ্যা বেশি, প্রোটনের সংখ্যা কম। আমরা কি জানি যে যে কোনো পার্টিকেলে
আচ্ছা একটা কথা বলে দিই, তোদের আমি যে এক্সপ্লেন করছি, তোদের যে কোনো জায়গাতে ডাউট লাগলে কোশ্চেন করিস তোরা, ঠিক আছে? মানে নিজের মনের মধ্যে কোশ্চেনটাকে চেপে রাখবি না, যা মনে আসছে তাই বলিস। তো প্লাস মানে হচ্ছে তার মধ্যে পজিটিভিটি বেশি, নেগেটিভিটি কম। দ্যাট মিন্স নিউট্রাল থাকছিল মানে কি, ইকুয়াল থাকছিল। যত নাম্বার অফ ইলেকট্রন ছিল ঠিক তত নাম্বার অফ প্রোটন ছিল। এখন আমি বললাম যে এই বডিটা প্লাস হয়ে গেছে, এ পজিটিভ হয়ে গেছে, এ সৎসঙ্গে আছে। দ্যাট মিন্স সে তার মানে কুসঙ্গকে বর্জন করেছে, বা তার নেগেটিভ চার্জকে সে কমিয়েছে, তার মধ্যে থাকা নেগেটিভিটিকে সে কমিয়েছে। দ্যাট মিন্স সে কিছু ইলেকট্রনকে নিজের গা থেকে দূর করে দিয়েছে বা ছেড়ে দিয়েছে। তাহলে মাইনাস যদি বলি, সে কী করেছে, এই ইলেকট্রনটাকে অ্যাকসেপ্ট করেছে, সে বলছে যে হ্যাঁ আমি আরও নেগেটিভ হব। তো এটাকে বলে পজিটিভলি চার্জড, এটাকে বলে নেগেটিভলি চার্জড। ওকে, এই নিয়ে কোনো ডাউট নেই এতক্ষণ অবধি, ঠিক আছে? তো প্রথমে লোকের মধ্যে কনসেপ্ট এসেছিল পাম পুডিং মডেল বলে। তরমুজের যেমন বীজ থাকে, তরমুজ তোরা হয়তো তো হ্যাঁ সবাই খেয়েছিস, তরমুজে দেখবি ঠিক এইরকম বীজ থাকে কালো কালো। তো এটা হচ্ছে সবাই মনে করতো যে এইভাবে পাম পুডিং মডেলে তোর প্লাস মাইনাস ইকুয়ালে থাকতো, যার ফলে একটা বডি নিউট্রাল থাকতো, মানে নাইদার পজিটিভলি চার্জড নর নেগেটিভলি চার্জড। দ্যাট মিন্স এই বডিটা দুটো প্লাস আছে মানে দুটো মাইনাস, একটা প্লাস একটা মাইনাসকে ক্যান্সেল করছে, আরেকটা প্লাস আরেকটা মাইনাসকে ক্যান্সেল করছে। তার মানে টোটাল তার মধ্যে থাকা পজিটিভ বা নেগেটিভ বল কি হচ্ছে, জিরো হচ্ছে। দ্যাট মিন্স বডি নিউট্রালে আছে, সে না তো পজিটিভ আর না তো নেগেটিভ। এই সমস্ত মডেল যদি আমি এখন বলতে যাই ফাউ বকা হয়ে যাবে, এগুলো কোনো কাজের কাজ কিচ্ছু না। তো এগুলো বেসিক কেমিস্ট্রি আমরা সবাই তোর ক্লাস 10, 11, 12 এই সমস্ত জায়গা থেকে জেনেছি। তো যাই হোক, এখন আমি আসি সোজা বোর মডেলে। তো বোর মডেল কেন পড়বো এটা ক্লিয়ার আশা করি, কারণ মানুষের মধ্যে এই নিয়ে একটা কোয়ারি দেখা গেল যে আমরা কি দিয়ে তৈরি, আমাদের চারপাশটা কোন কোন জিনিস দিয়ে তৈরি। আমরা সেটা জানতে গিয়ে দেখলাম যে আমরা কণাকে ভেঙে বা যে কোনো একটা পার্টিকেলকে আমরা একটা ম্যাক্সিমাম অ্যামাউন্ট অবধি ভাঙতে পারছি। প্রথমে দেখলাম, ধর এটা একটা আমার ব্লক আছে, ধরলাম এটা একটা লোহার ব্লক, ধরলাম এফি, ফেরাস, একটা ফেরাস মেটাল আয়রন। তো তাহলে একে আমি ভাঙতে ভাঙতে কী করলাম, দেখলাম আমি খুব ক্ষুদ্র ক্ষুদ্র পার্টিকেলে পৌঁছলাম। এখন একে আমি আরও ফার্দার ভাঙলাম, ভাঙতে ভাঙতে আমি কোথায় চলে গেলাম না 10⁻⁻10 মাইক্রো লেভেলে চলে গেলাম। 10⁻⁻12, 10⁻⁻30 এই লেভেলে চলে গেছি। 10⁻⁻30 মানে কারো কোনো আইডিয়া আছে কত? কেউ বলতে পারবি 10⁻⁻10 মানে কি? বল, নাহলে আমি বলবো। এটুকু তো মানে আশা করি তোরা জানিস। কেউ জানিস এটা? এটা খুবই বেসিক ম্যাথ, এটা ক্লাস 9-এর ম্যাথ, কিন্তু জাস্ট কিচ্ছু না দাদা এটা 1/10⁻30 হবে। হ্যাঁ 1/10⁻30। দ্যাট মিন্স যে 1/1 পিঠে 30টা শূন্য লাগা দিলে তোর হচ্ছে, দাঁড়া 1 মিনিট। তো তাহলে এই দেখ 10⁻10 মানে কি না 1/10⁻10 মানে কি 1/10⁻10। দ্যাট মিন্স 1/1 পিঠে 1 2 3 4 5 6 7 8 9 10। তার মানে 1-এর এতবার তুই যদি ভাগ করিস 1কে, তাহলে যে পার্টটা পাবি সেটাই হচ্ছে এই জিনিসটা। মানে একটা লাঠি আছে, তুই লাঠিকে যদি 10⁻⁻10-এ ভাগ করতে চাস, তার মানে হচ্ছে এই লাঠিকে তুই 10⁻10 ভাগে ভাগ করেছিস, খণ্ড খণ্ড করেছিস, দেন একটা খণ্ড তুই বার করে এনেছিস, ওটা হচ্ছে তোর 10⁻10-এর মানে এত ভাগের 1 ভাগ। বোঝা গেছে ব্যাপারটা? তো ইলেকট্রন প্রোটনের ব্যাপারটা হচ্ছে সেই এতটা ক্ষুদ্র লেভেলের, তোকে এতটা মানে মাইক্রো লেভেলে গেলেই তবে তুই সেই সমস্ত পার্টিকেলের দেখা পাবি, এমনি খালি চোখে দেখা ইম্পসিবল।
তো তারপর আয় যে তো এইভাবে একে একে করে তোর কি বলে অ্যাটমিক মডেল দিতে লাগলো। আচ্ছা অ্যাটমে আসি আগে। হ্যাঁ, ধর তোর আগে আছে একটা অণুতে তুই পৌঁছেছিস। অণু, এটা কত রেঞ্জে পৌঁছেছিস না 10⁻⁻20-তে তুই পৌঁছেছিস, 10⁻⁻20 রেঞ্জে। তারপর তুই দেখলি যে আমি একে ফার্দার ভাঙলে কি পাচ্ছি, এখন তুই চলে গেছিস 10⁻⁻, হ্যাঁ এই 19-20-25 এই রেঞ্জে আছিস। তো তুই একে দেখলি, একে আরও তুই যখন জুম করে দেখছিস ভেতরে, যে এর মধ্যে আমি কিছু জিনিস পাচ্ছি। ভালো করে এই জিনিসটা দেখিস, ঠিক আছে? এটা মনে কর প্লাস, এটা নিউট্রাল, এটা নিউট্রাল, এটা প্লাস, কিছু প্লাস আছে কিছু নিউট্রাল আছে, এরকম একটা ব্যাপার। হ্যাঁ, তো তুই তারপর দেখলি যে আমার কিছু ঠিক এইরকম একটা সিস্টেম তৈরি হয়েছে। তুই আরও জুম করে গিয়ে দেখলি কটা প্লাস আছে, একটা দুটো তিনটে, ঠিক আছে? তো ব্যাপারটা কি না, তুই তারপর ভেঙে দেখলি যে আমি যে কোনো অণুকে ফার্দার এতভাবে ভাগ করতে পারছি। এবার এরা কি না, এটাকে তুই দেখলি নেগেটিভ চার্জড ইলেকট্রন, এটা হচ্ছে পজিটিভ চার্জড প্রোটন, আর এটা হচ্ছে নিস্তড়িত কণা নিউট্রন, এটা হচ্ছে নিস্তড়িত কণা নিউট্রন। ওকে, তো ব্যাপারটা হচ্ছে এটা প্লাস ই এটা মাইনাস ই কেন? কারণ দুটোর চার্জ হচ্ছে একই, অথচ সাইনটা আলাদা। একজন যদি প্লাস প্লাস হয়, আরেকজন হবে মাইনাস। আরেকটা রুল কি বলছে না, তুই যখন সেই আয়রনের ব্লকটাকে ভাঙছিলি, তখন তুই কি দেখলি, আয়রনের ব্লকটা কিন্তু নিউট্রাল ছিল। নিউট্রাল মানে আমি আগেই বলেছি, না তো পজিটিভলি চার্জড না তো নেগেটিভলি চার্জড। দ্যাট মিন্স Fe does not have any charge. ঠিক, তার মানে কি? এবার তুই বল, তুই যত জুম করে একদম সব থেকে ক্ষুদ্র এই পজিশনে চলে গেছিস, এরপর তুই আর ভাঙতে পারবি না। তো এরপর তুই যদি আর না ভাঙতে পারিস, এখন তুই দেখ তোর এই সিস্টেমের মধ্যে পজিটিভ কি কটা আছে, একটা দুটো তিনটে, তাহলে পজিটিভ কি করলি +3 করলি। তাহলে নেগেটিভ কটা আছে, একটা দুটো তিনটে, ইলেকট্রন তিনটে, ইলেকট্রন আছে -3, তাহলে টোটাল +3 -3 হয়ে যাচ্ছে 0। দ্যাট মিন্স আমার নাইদার নেগেটিভ নর পজিটিভ। স্যাটিসফাই করলো? কেউ কিছু বলবি? মাইক অন করছিস মনে হচ্ছে, বলার থাকলে বল। তাহলে আমি কি বলবো, যে যদি কোনো বস্তুর নিস্তড়িত থাকে বা ন্যাচারাল অবস্থায় পাওয়া যায়, তাহলে সে কোনো চার্জ তার মধ্যে থাকে না, দ্যাট মিন্স সে নিউট্রাল থাকে। দ্যাট মিন্স তার ইলেকট্রন আর প্রোটনের নাম্বার ইকুয়াল। এখন ইলেকট্রন কোথায় থাকে, প্রোটন কোথায় থাকে? এই একটা সেন্ট্রাল জোন থাকে, এটাকে বলে, এটা সেন্ট্রাল জোন থাকে, এই সেন্ট্রাল জোনটাকে বলে নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসে কি থাকে, এটাকে বলে নিউক্লিয়াস। স্পেলিং ভুল হলে একটু দেখে নিস তো নিউক্লিয়াসের স্পেলিংটা। পজিটিভলি চার্জ অ্যাটম থাকে। হ্যাঁ, নিউক্লিয়াসে তোর কি থাকে না, নিউক্লিয়াসে আমার থাকবে তোর হচ্ছে প্রোটন প্লাস নিউট্রন। নিউট্রন হচ্ছে নিস্তড়িত, এর কোনো আধার নেই, নাইদার পজিটিভ নর নেগেটিভ, বাট তোর প্রোটনের চার্জ থাকে। প্রোটনের চার্জ কত বল তোরা? এগুলো ক্লাস 7-8-এর জিনিস, কিন্তু ইলেকট্রন প্রোটনের চার্জ কত, কোয়ান্টিটিটা সেম হবে, শুধু সাইনটা আলাদা হবে। বল 1.6 ×
10⁻, কত এটা বল, -19 -19 কি ইউনিট, কি কুলম, কুলম। বোঝা গেছে? এটা তোর প্রোটনের ক্ষেত্রে 1.6টা প্লাস হবে, ইলেকট্রনের ক্ষেত্রে 1.6টা মাইনাস হয়ে যাবে সামনে, আর কিছু না। দ্যাটস ইট। তো নিউক্লিয়াসে কি থাকছে না ইলেকট্রন আর হচ্ছে নিউট্রন থাকছে। এখন নিউক্লিয়াসের বাইরে দেখা যাচ্ছে অসংখ্য জায়গা ফাঁকা, এই সমস্ত জায়গা ফাঁকা পড়ে আছে। পুরোটা যে ফাঁকা তা নয়, নিউক্লিয়াসকে আবর্তন করে যেমনভাবে সূর্যকে প্রদক্ষিণ করে আমাদের গ্রহাণুপুঞ্জ, বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, তেমনি সেন্টারে নিউক্লিয়াসকে সূর্য ভেবে তাকে প্রদক্ষিণ করে কে না ইলেকট্রন। ইলেকট্রন প্রদক্ষিণ করছে, ইলেকট্রনের চার্জ কত? -1.6 × 10⁻⁻19 কুলম। দ্যাট মিনস সেন্টারে থাকা প্রোটনের চার্জের ইকুয়াল অ্যান্ড অপোজিট। বোঝা গেছে? এই জিনিসটা এইখানে অ্যাটেনশন না দিলে পরে কুলম্বের অ্যাট্রাকশন ফোর্স যখন বলবো তখন আটকে যেতে পারে। তাহলে আমরা কি দেখলাম যে ফার্দার যে কোনো অণুকে, বাংলায় লিখছি, অণুকে ভেঙে আমি কি পাচ্ছি না এদিকে পেলাম ইলেকট্রন, এদিকে পেলাম প্রোটন, আরেক দিকে পেলাম নিউট্রন। ওকে, সেন্টারে তাহলে নিউট্রন আর প্রোটন থাকছে পজিটিভলি চার্জড, আর সেন্টারের বাইরে ইলেকট্রন কি করছে না নিউক্লিয়াসকে প্রদক্ষিণ করছে পার্টিকুলার কক্ষপথে। এগুলোকে বলে কি অরবিট, কক্ষপথ। ওকে, এটা হচ্ছে বোরের মডেল। বোর এই তত্ত্বটা দিয়েছিল। বোর পুরোটা ঠিক ছিল না, বোর অলমোস্ট বলতে পারিস 60% কারেক্ট। বোরকে বিজ্ঞানী নিলস বোর, দিনেমার বলিস, জানিস? আমরা বলতাম দিনেমার, ইতিহাসে পড়েছিস? ডেনমার্কের লোকেদের আমরা বলতাম দিনেমার। তো নিলস বোর ইনি নিজে এই বোরের তত্ত্ব প্রপোজ করেছিলেন। তো বোর মডেল অনুযায়ী আমরা জানলাম যে ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে একটা পার্টিকুলার অরবিটে আবর্তন করে। এখন কোশ্চেন হচ্ছে যে এই মডেল কি সবার ক্ষেত্রেই প্রযোজ্য, বা বোর যদি 60% কারেক্ট হয় তাহলে 40% ভুল কোথায়? বোর ভুল কোথায় হলো? কেউ বলতে পারবি? বোর তত্ত্ব জানিস? বল বল, কেউ যদি জানিস তাহলে বল। বোর মডেলস, এটা তো খুবই মানে কী বলবো, একদম বেসিক। এটাই বোর মডেল, আমি যা বলেছি এটাই বোর মডেল। এখন এর কিছু লিমিটেশানস আছে, এবার লিমিটেশানসগুলো দেখ। এইখান থেকে ভালো ভালো শর্ট কোশ্চেন আসে, কিন্তু আসতে পারে। তাহলে আমি দেখলাম যে আমি ফার্দার অণুকে ভেঙে পরমাণু পাচ্ছি, পরমাণু মিন্স অ্যাটম, আর অ্যাটমকে ভেঙে আমি কি পাচ্ছি না ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। ফার্দার আমি যদি ইলেকট্রন, প্রোটন, নিউট্রনকে ভাঙি তাহলেও চার্জ পাওয়া গেছে, মানে চার্জ নয় পার্টিকেল পাওয়া গেছে, দ্যাট ইজ তোর কোয়ার্ক পাওয়া গেছে, মেসন, পাইয়ন, মিউন, এইসব পাওয়া গেছে। ওইসব নিয়ে আমরা মাথা ঘামাবো না, কারণ ওইগুলো আমাদের কোনো কাজেই লাগবে না আপাতত। ফার্দার কেউ যদি কোয়ান্টাম মেকানিক্স নিয়ে পড়িস ইন ফিউচার তাহলে লাগবে, আর তোদের মধ্যে কেউই পড়বি না সেটাও জানি। তো তাহলে বোর মডেলের যে লিমিটেশনস সেগুলো কি আমরা দেখলাম যে কোনো এর আগে যে রাদারফোর্ড মডেল দিয়েছিল ওটাও ভুলকে প্রমাণিত করলো না বোর। এখন বোর তত্ত্ব দেওয়ার পর দেখা গেল যে বোরের মডেলও সম্পূর্ণ ত্রুটিবিহীন নয়, বোরের মডেলেও কিছু না কিছু ত্রুটি বিচ্যুতি আছে। তো সেটা কি না বোর মডেল অ্যাপ্লিকেবল, আমার এই কথাটা ভালোভাবে শোন। বোর মডেল ইজ অ্যাপ্লিকেবল ফর ওয়ান ইলেকট্রন সিস্টেম। বোর মডেল ইজ, আই অ্যাম রিপিটিং এগেন অ্যান্ড এগেন, বোর মডেল ইজ অ্যাপ্লিকেবল ফর ওয়ান ইলেকট্রন সিস্টেম। তো ওয়ান ইলেকট্রন সিস্টেম মানে না যে সমস্ত অ্যাটমে একটা মাত্র ইলেকট্রন আছে তাদের ক্ষেত্রে বোর মডেল ওকে। কিছু বোঝা গেল? তাহলে যাদের ক্ষেত্রে ইলেকট্রন 3-4টে করে আছে তাদের ক্ষেত্রে কি তাহলে বোর মডেল অ্যাপ্লিকেবল নয়? না, বোর মডেল অ্যাপ্লিকেবল নয়। তুই বোর মডেল দিয়ে তাকে মানে ব্যাখ্যা তো দিতে পারিস, কিন্তু ইটস নট
অ্যাকুরেট, তো তাতেও কিছু না কিছু ফ্ল ছিল। তো ব্যাপারটা হচ্ছে আগে দেখি বোর মডেল কার কার বোর পস্তুলেটস কার কার পস্তুলেটস মানে আবার তোরা মানে জানবি না হয়তো, পস্তুলেট হচ্ছে স্বীকার্য, মানে বোর যে সমস্ত তত্ত্বগুলো দিয়েছিলেন। এবার ব্যাপারটা কি, এই সমস্ত তত্ত্ব টোটালি ম্যাথমেটিক্যাল ইকুয়েশন বেসড। কেউ চোখ বুঝে বলে দেয়নি যে এই সূর্যের চারপাশে যেমন পৃথিবী ঘুরছে তেমনি নিউক্লিয়াসের চারপাশেও ইলেকট্রন ঘুরবে, না এমনটা নয়। এই সমস্ত জিনিসই ইকুয়েশন বেসড, টোটালি হাইলি ম্যাথমেটিক্যাল ইকুয়েশন বেসড জিনিস। তো বোর তখন ইকুয়েশন ডেভেলপ করে যা যা কনক্লুশন পেয়েছিল সেগুলোই বোর দিয়েছিল। তো আমরা দেখবি যে কোনো ইকুয়েশান তৈরি করার আগে কিছু অ্যাজামশান নিই যে এটা হতে হবে ওটা হতে হবে, দেন আমরা ফার্দার প্রসেস করতে পারবো। যেমন ধর আমরা ধরে নিই যে ফ্রিকশান নেই, এয়ার রেজিস্ট্যান্স নেই। যখন আমরা প্রজেক্টাইলের ম্যাথ করব কাইনেমেটিক্সে ফিজিক্সে, তখন দেখব যে যখন একটা বল পার্টিকুলার অ্যাঙ্গেলে ছুঁড়েছি, কিন্তু আমরা আগে বলে দিচ্ছি যে নেগলেক্ট এয়ার রেজিস্ট্যান্স, দ্যাট মিন্স বায়ুর দ্বারা ঘর্ষণ বলকে অগ্রাহ্য করো। তো তেমনি বোরও কিছু পস্তুলেটস দিয়েছিল। তো বোরের পস্তুলেটসটা হচ্ছে কনসেপ্ট অফ স্টেশনারি স্টেবল অরবিট, স্টেশনারি স্টেট অরবিট। আমি লিখছি এক এক করে, তোরা দেখ। বোর পস্তুলেটস বলে লিখছি, হেডিংটা দিতে পারিস তোরা যদি কেউ মানে নোট টেক করছিস তো, কারণ এইগুলো থেকেও ছোটো ছোটো এমসিকিউ আছে। তো কনসেপ্ট অফ স্টেশনারি স্টেট, কনসেপ্ট অফ স্টেট, কনসেপ্ট অফ স্টেশনারি স্টেট মানে কি? বোর বলেছিল যে স্থায়ী নিস্তেজ কক্ষপথ যেখানে ইলেকট্রন ঘুরতে ঘুরতে কোনো এনার্জি মানে এমিট করবে না বা নিজে থেকে শোষণ করবে না। অনেক বড় কথা বলে ফেললাম, এক্সপ্লেনেশনটা আমি দিই। স্টেশনারি মানে কি আগে বল? স্টেশনারি মানে সোজা বাংলায় যদি বলি নিস্তেজ, সোজা বাংলায় যদি বলি নিস্তেজ, দ্যাট মিন্স ওখানে কোনো কোলাহল নেই, নো ইনপুট নো আউটপুট। দ্যাট মিন্স এইটা যদি তোর একটা সিস্টেম হয়, তোর বাড়ি হয়, কেউ যদি ঢোকে তাহলেও তুই পায়ের আওয়াজ পাবি, কেউ যদি বেরিয়ে যায় তাহলেও পায়ের আওয়াজ পাবি। একদম পিন ড্রপ সাইলেন্স যাকে বলে, ওটা তখনই সম্ভব যখনই কেউ নাড়াচড়া করছে না, সবাই যে যার পজিশনে চুপচাপ বসে আছে। তাহলে স্টেশনারি স্টেট বোর বলেছিল যে আমার কক্ষপথগুলো হবে স্টেশনারি। দ্যাট মিন্স ফর সেক কনসিডার দিস ইজ অ্যাজ ইউর নিউক্লিয়াস। এখন নিউক্লিয়াসের বাইরে এটা অরবিট, অরবিটে আমার কি আছে? অরবিটে কে রেভলিউট করছে কার চারপাশে? ইলেকট্রন রেভলিউট করছে কার চারপাশে? না নিউক্লিয়াসের চারপাশে। আমি এটাকে নিউক্লিয়াস হিসাবে, যেহেতু এখানে প্রোটন আছে নিউট্রনের কোনো চার্জ নেই, তাই আমি আপাতত প্লাস লিখে দিলাম, ওকে। আর এটা মাইনাস। এখন বোর বলল ভালো করে এক্সপ্লেনেশানটা শোন, কনসেপচুয়াল মানে ক্লিয়ারিটি না হলে এমসিকিউ সলভ করতে ভুল করবি। সবার আগে কনসেপ্ট, তারপর ম্যাথে যাবি। তো প্রথম 3 মাস এটাই টার্গেট থাকবে, যত বেশি মানে বেসিক লেভেলে পড়ানো যায় কনসেপচুয়ালি। আশা করি তোদের বোরিং লাগছে না, আমি গল্পের মতোই বলছি, বেসিক্যালি কেমিস্ট্রি গল্পই। তো ইলেকট্রন এই কক্ষপথে যখন আবর্তন করবে, তখন এই ইলেকট্রনটাকে এবার তুই বাড়ি ভেবে নে, যে বাড়ির কথা আমি এইখানে বলেছি। তাহলে বাড়িতে কোনো কিছু ঢুকবেও না, কোনো কিছু বাড়ি থেকে বেরোবেও না। এখন ইলেকট্রন একটা পার্টিকেল, এই পার্টিকেল কি করতে পারে? আইদার এনার্জি নেবে অর এনার্জি এমিট করবে। বোঝা গেছে? আইদার এনার্জি নেবে, নাহলে ছাড়বে। নিজে তো সে স্টোর করতে পারবে না, সে তো কোনো ব্যাংক নয়। মানে তাহলে কি হলো? এনার্জি হয় আসতে পারে বা যেতে পারে। এখন বোর কি বলল? না, আমার এই অরবিটে কোনো ইলেকট্রন কোনো এনার্জি নেবেও না দেবেও না। দ্যাট মিন্স টোটাল এনার্জি ইন্টারাকশান ইজ ইকাল টু জিরো, ডেল ই ইজ ইকাল টু জিরো। দ্যাট মিন্স নিস্তেজ থাকবে পুরো কক্ষপথে, ও ঘুরবে, নিজে ঘুরবে, ও নিজে রেভলিউট করবে। ধরে নে ক্লকওয়াইজ মানে রোটেট করছে ইলেকট্রনটা নিউক্লিয়াসকে কেন্দ্র করে, তাহলে ও নিজে ঘুরবে, কিন্তু ঘোরার সময় সে কোনো ইনপুট নেবে না বা আউটপুট দেবে না। ওকে, বোঝা গেছে এই পয়েন্টটা? এরপর আয়
সেকেন্ড পস্তুলেট বলছে কোয়ান্টাইজেশন অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম। দাঁড়া, আপাতত খাতায় নোট কর, তারপর আমি এই অ্যাঙ্গুলার মোমেন্টাম কি, কোয়ান্টাইজেশন কি, আমি সেগুলো বলছি। 3 নম্বর পয়েন্টে বোর কি বলল, অ্যাবজর্পশন অ্যান্ড এমিশন স্পেকট্রা। কোনো স্পেলিং মিস্টেক থাকলে বলিস তো। ওকে, তাহলে দেখ কী হলো। প্রথম কথা বললো বোর যে আমার কক্ষপথে রোটেশন করাকালীন কোনো ইলেকট্রন এনার্জি নেবে না, এনার্জি দেবে না, দ্যাট মিন্স আমার কক্ষপথটা পুরো স্টেশনারি থাকবে। আমি আর ওর এক্সপ্লেনেশনে যাব না, ফার্দার এই দুটো নিয়েই আজকে পুরো ক্লাসের মানে চলবে। ইভেন এটা হয়তো আমি আরও এক্সপ্যান্ডও করতে পারি, এটা অনেক টাইম টেকিং মানে জিনিসটা। তো কী হচ্ছে, ধর আমি এটা জেনেছি যে একটা অ্যাটম তার নিউক্লিয়াসে কি থাকে না, প্রোটন আর নিউট্রন থাকে, আর তার চারপাশে কি করে না ইলেকট্রন রেভলিউট করে। কাকে রেভলিউট করে না, নিউট্রনকে রেভলিউট করে। এবার তাহলে আমি একটা ছবি আঁকি, এতক্ষণ অবধি কোনো ডাউট নেই, আমি যা যা বলেছি তার ভিত্তিতেই কাজ করছি। তাহলে এটা নিউক্লিয়াসে কি আছে না, আমার নিউট্রন আছে 0 চার্জ বিশিষ্ট, আর প্রোটন আছে পজিটিভলি চার্জ বিশিষ্ট। সাপোজ তোর 10খানা ইলেকট্রন আছে, না 10খানা নয়, তুই ধর তোর 1খানা ইলেকট্রন আছে। তাহলে প্রথমেই বলেছিলাম যে কোনো বডি নেচারে যখন থাকে নিস্তড়িত অবস্থায় থাকে, তাহলে তার সেন্টারে যদি +1 হয় তাহলে আউটারে কটা ইলেকট্রন থাকবে রে, কেউ বল। সেন্টারে যদি একটা প্রোটন থাকে আউটারে কটা ইলেকট্রন থাকবে বল। বল আমি বললাম বডি নিউট্রাল থাকবে, নিউট্রাল মানে বডির চার্জ, আমার টোটাল চার্জ 0 হবে। তো আমি এখানে যদি অলরেডি +1 করে রেখে থাকি, তো আমাকে এই 0 + 1 = 0 + 1 = +1, একে 0 করতে গেলে কি করতে হবে বল কেউ। নেগেটিভ হ্যাঁ নেগেটিভ অ্যাড হ্যাঁ, নেগেটিভ কত অ্যাড করব, -1 -1 দিলেই তো আমার এটা নিউট্রাল হবে না। তার মানে কি তোর, আমি এখানে খেয়াল কর, আমি একটু আগেই বলেছিলাম যে এ দেখ এই জায়গাটায় আয়, এই এফির এক্সাম্পলটা দিয়ে বলেছিলাম মনে আছে, যে নেচারে যে কোনো জিনিস নাইদার সে পজিটিভ হবে, নাইদার সে নেগেটিভ হবে, নাইদার সে পজিটিভ হবে, তাহলে সে কী থাকবে না, সে 0 থাকবে, 0। এখানে আবার এক্সাম্পলও নিয়েছিলাম +3 -3 নিয়ে, মানে সেন্টারে যদি +3 থাকে দ্যাট মিন্স 3টে প্রোটন থাকে, তাহলে আউটারে অরবিটে 3টে ইলেকট্রন থাকতে হবে। কারণ কি না ইলেকট্রনের চার্জ 1.6 × 10⁻⁻19 আর প্রোটনের চার্জ +1.6 × 10⁻⁻19। দ্যাট মিন্স each and every electron will cancel out each and every proton। বোঝা গেছে? বল কেউ রেসপন্স দে, না হলে তো বোঝা বড় মুশকিল। হ্যাঁ দাদা বলেছে। হ্যাঁ সবাই বুঝেছিস, আমি কিন্তু পুরো ক্লাস 7-8 লেভেলের মতো করে আমি বলছি, ঠিক আছে? তো তাহলে এই বডি যদি নিউট্রাল থাকে তাহলে নাম্বার অফ ইলেকট্রন, নাম্বার অফ প্রোটন ইকুয়াল হতে হবে, ঠিক? এবার আয়, তাহলে আমি ধরলাম যে আমার বডিতে একটা মাত্র প্রোটন আছে, একটা মাত্র প্রোটন। তাহলে আমার সেন্টারে আমি প্লাস দিলাম, একটা প্লাস ধরলাম +1 নে 1 দিলাম। এবার আয় আউটার বডিতে, আউটার বডিতে তাহলে আমাকে কটা ইলেকট্রন দিতে হবে না, একটা ইলেকট্রন দিতে হবে, -1, রাইট? এবার -1টা কিন্তু চার্জ নয়, নাম্বার,
-1 +1 আমি এখানে লিখে দিচ্ছি, মাইনাস প্লাস মাইনাস 1 ইজিক্যাল টু n ইজিক্যাল টু নাম্বার অফ ইলেকট্রন অর প্রোটন। ঠিক আছে, তাহলে এবার ধর এই ইলেকট্রনটা আমার অ্যান্টি ক্লকওয়াইজ রোটেট করছে। কেউ বাড়িতে এই এক্সপেরিমেন্টটা করেছিস? ছোটোবেলায় সবাই করেছিস। একটা দড়িতে ঢিল বেঁধে তুই ঘুরিয়েছিস। এই মাইকটা সবাই মানে পারলে যদি বাড়িতে নয়েজ না থাকে নিজেদেরকে আনমিউট করতো, আমার সাথে ইন্টারাক্ট কর। আমি যেটা বলছি শোন, এভাবে তোরা ঢিল বেঁধে দড়িতে করে ঘুরিয়েছিস তো, তো ঘোরানোর সময় দেখবি, হ্যাঁ ঘোরানোর সময় দেখবি বাই চান্স তোর হাত থেকে যদি দড়িটা ছেড়ে যেত, এই ঢিলটা তার ট্যানজেন্সিয়াল বরাবর, ট্যানজেন্ট কি জানিস? আচ্ছা ট্যানজেন্ট জানিস তোরা? স্পর্শক। স্পর্শক বরাবর। হ্যাঁ স্পর্শক বরাবর এই ঢিলটা ছিটকে বেরিয়ে যাবে যদি তুই এই দড়িটাকে কেটে দিস বা যদি তোর হাত থেকে ছেড়ে বেরিয়ে যায়। ঠিক আছে, আর একটা ব্যাপার কি, তুই একটা তোর দড়ির বরাবর টানও হাতে অনুভব করতিস, যে কে যেন তোকে মানে তোর হাতে যেন ফোর্স দিতে হচ্ছে, টানছে। তো এটা এদিক বরাবর তোর টান, আর একটা এদিক বরাবর বেরিয়ে যাওয়ার প্রবণতা। যে কোনো বডি যদি একটা সেন্টারকে কেন্দ্র করে রোটেট করতে থাকে তাহলে তার উপরে এই দুই ধরনের বল অ্যাপ্লাই হয়। এখন নিউটনের থার্ড ল বলছে প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া বল থাকে। দ্যাট মিন্স তুই এই বডিকে তোর নিজের কাছে এদিক বরাবর টানতে চাইছিস, তাহলে বডিও কি করবে, এদিক বরাবর ছিটকে চলে যেতে চাইবে। এখন এদিক বরাবর যেতে চাইবে। এখন এই দুটো যদি ইকুয়াল হয়ে যায় তখন কেউ কাউকে টানতে পারবে না বা ঠেলতে পারবে না, তাহলে এই ইটের ডেলাটা পাক খেতে থাকবে। বাট তুই যদি ছেড়ে দিস তাহলে এটা তার ট্যানজেন্সিয়ালি বেরিয়ে যাবে, স্পর্শক বরাবর ট্যানজেন্সিয়ালি। ওকে, তো সেম হেয়ার এখানে ইলেকট্রন কি করছে না, প্রোটনকে সেন্টার করে রিভলভ হচ্ছে, রোটেট করছে, অ্যান্টি ক্লকওয়াইজ ধরলাম। বাড়িতে কোনো দিনও এটা করেছিস? বৃষ্টিকালে রাস্তায় কি করেছিস, সাইকেলের চাকা এই রাস্তায় মনে কর জল আছে, এইভাবে কেউ ঘুরিয়েছিস? চাকা ঘুরিয়েছিস কেউ প্যাডেল দিয়ে? সাইকেল আঁকিনি আমি পুরো। হ্যাঁ দাদা। ঠিক আছে, এটা সামনের চাকা ধরে নে। তো এপটা যদি এভাবে তুই ঘোরাতে থাকিস আর এটা যদি জল হয় তাহলে তুই দেখতিস না জল এইভাবে 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 ছিটকে বেরিয়ে যেত। বা তোরা যদি কালী পুজোর সময় ওই চরকি বলে, চরকি, যদি চরকি ঘুরিয়েছিস তাহলে বলবি, ধর এইখানটাতে তুই যখনই আগুন দিতিস এভাবে, এটা কিন্তু বোরের প্রথম পস্তুলেটে, আমি আবার আর বলবো না, এইখানে ভালো করে দেখ, ওটা কাজে লাগবে। তো চরকি যখন ঘোরাতিস কি করতিস, এই পার্টটা মানে বারুদের স্পার্কলিং হতো, তার বিনিময়ে কি হতো, এটা ঘুরতে শুরু করতো এইভাবে, রাইট? তো এটা কোন ডাইরেকশন, এই সার্কেলের ট্যানজেন্ট ডাইরেকশন, রাইট? অনেকে হয়তো ট্যানজেন্ট জানিস না। একটা সার্কেল একটা লাইনকে যদি পয়েন্টে ছেদ করে, দ্যাট উইল বি দ্য ট্যানজেন্ট। এই তিনটে লাইন কিন্তু এই সার্কেলকে টাচ করেছে, সরি ভুল বললাম, এই তিনটে লাইনের মধ্যে এই লাইন আর এই লাইন সার্কেলকে টাচ করেছে এবং সার্কেলকে কাট করে বেরিয়ে গেছে। ওয়ান অ্যান্ড অনলি দিস লাইন জাস্ট টাচ করেছে কিন্তু কাট করেনি। কাট অ্যান্ড টাচের মধ্যে তোরা ডিফারেন্স জানিস? কাট অ্যান্ড টাচের মধ্যে তোরা ডিফারেন্স আই হোপ জানিস। মনে কর এটা একটা হিউম্যান বডির হাত,
তুই একটা ছুরি নিলি, জাস্ট টাচ করে বেরিয়ে গেলি, তোর হয়তো চামড়াটা কাটবে না। কিন্তু আমি বলছি তুই ছুরি নিলি, একদম হাতের ভেতর দিয়ে বেরিয়ে চলে গেলি, তাহলে তোর চামড়াটাকে ভেদ করে বেরোলো। সেক্ষেত্রে যেটা টাচ করে যাচ্ছে সারফেসকে ওটাই হচ্ছে ট্যানজেন্ট। তাহলে এটা আমার কি? ট্যানজেন্ট। এগুলো কিন্তু ট্যানজেন্ট নয়, এগুলো হচ্ছে সিকেন্ট লাইন বলে, ইংলিশে বলে সিকেন্ট। তো যাই হোক, এখানে আসছি না, এটা আমার টপিক নয়। আমার যেটা বলার উদ্দেশ্য ছিল সেটা হচ্ছে যে যে কোনো বডি যদি সার্কুলার মোশনে থাকে, তাহলে সেই বডি যদি তার সেন্টার থেকে বিচ্ছিন্ন হয়ে যায় কোনো কারণে, সেই বডি কোন দিক বরাবর তার মোশন ক্রিয়েট করবে? না ট্যানজেন্ট বরাবর। এত দূর অবধি ক্লিয়ার হয়েছে? বল তো তোরা বল। হ্যাঁ হ্যাঁ দাদা ক্লিয়ার হয়েছে। হ্যাঁ, তাহলে দাঁড়া জাস্ট মিনিট। আচ্ছা, এখানে এমন কেউ আছিস যার হায়ার সেকেন্ডারি দিসনি, বা হায়ার সেকেন্ডারিতে সায়েন্স ছিল না, বা আর্টস বা কমার্স ছিল? হ্যাঁ দাদা আছে। হ্যাঁ দাদা। কি মাধ্যমিক নাকি হায়ার সেকেন্ডারিতে, মানে মাধ্যমিক। মাধ্যমিক। আচ্ছা আচ্ছা, কি নাম তোর? অঙ্কিতা। আচ্ছা, আর তাহলে এই দুজন বাকিদের কি সবার এইচএসে সায়েন্স ছিল বা? আর্টস ছিল এইচএসে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, দেখ তাহলে সেই জন্যই এত ডেপতে বলা। তো তোরা বুঝতে পারছিস তো? কোনো সমস্যা হচ্ছে না? গল্পের মতো করে বলছি, মানে লেকচারটা রেকর্ডেড থাকবে, পরে দেখে নিস। আর তোরা না পড়লে কিন্তু দেখ, একে তো তোদের এই সাবজেক্টগুলো পড়া নেই, মাধ্যমিকে জানি না কতটা কি পড়েছিলি, প্লাস ডিপ্লোমার ফার্স্ট ইয়ারেও ছিল এগুলো, তো তখনও পড়েছিস কিনা জানি না। এখন আমি যতটা পারছি তাই ব্রিফলি বলার চেষ্টা করছি, কিন্তু এতটা বলা ভ্যালুলেস কিন্তু, মানে জাস্ট একটা ইকুয়েশন দিয়েই সমস্ত কাজকে মানে মিটিয়ে নেওয়া যেত। তো যাই হোক, এখানে এত কথা বলার পর আমি তাহলে মূল উদ্দেশ্যতে যাই, যে আমার এখানে নিউক্লিয়াস আছে। নিউক্লিয়াসে কি থাকে? পজিটিভলি চার্জ প্রোটন থাকে, আর তোর নিউট্রাল বা নিস্তড়িত নিউট্রন থাকে। এখন এই প্লাসকে রোটেট করবে কে? সার্কুলার কক্ষপথ হবে। আমার হাতটা নড়ে যাচ্ছে বলে ছবিটা এরকম হচ্ছে। এটা কি না? আমার ইলেকট্রন। তাহলে ইলেকট্রন যদি এটাকে রোটেট করে, জাস্ট কম্পেয়ার অ্যাজ প্রিভিয়াস, কি একটা অদৃশ্য দড়ি যেন তুই আটকে রেখেছিস এইভাবে। তাহলে এটা যদি আমি বলতে পারি কি, যে এভাবে তুই এদিক বরাবর টানছিস, আর ছেড়ে দিলে সে এদিক বরাবর তার স্পর্শক বরাবর ছিটকে বেরিয়ে যাবে। ওই ইট নিয়ে ঘোরানোর কেসটা ধরলাম ট্যানজেন্ট বরাবর ভেলোসিটি ভি, দ্যাট মিন্স যদি তুই ছেড়ে দিস তাহলে স্পর্শক বরাবর ভি গতিবেগে এই ইলেকট্রনটা ছিটকে বেরিয়ে যাবে, বা এই ঢিলটা বা এই ইটটা ছিটকে বেরিয়ে যাবে, রাইট? এখন এই ভেলোসিটি সব জায়গায় ট্যানজেন্টই থাকবে। যদি মনে করলাম এই ইলেকট্রনটা এখানেই আছে, তাহলে তার ট্যানজেন্ট বরাবর এদিকেই হবে। ধরলাম এখানে আছে, তাহলে তার ট্যানজেন্ট বরাবর এদিকে হবে। ধরলাম এখানে আছে, তার ট্যানজেন্ট বরাবর এদিকে হবে। বোঝা গেছে? বোঝা গেছে তো? জাস্ট এ মিনিট, একটু দাঁড়া। ঠিক আছে, তাহলে এটা নিয়ে কোনো ডাউট নেই। এখন আমি বলছি যে তুই আগে যেমন করেছিলি কম্পেয়ার কর। তুই হাতে কি করেছিলি না, একটা বল নিয়ে তাকে এইভাবে একটা জায়গায় বেঁধে বা তোর হাতে ধরে তুই এটাকে ঘোরাচ্ছিলি। তো ঘোরানোর সময় এই দড়িতে একটা টান অনুভব করতিস তো, হ্যাঁ কি না? হ্যাঁ দাদা। এই টানটা হচ্ছে ফোর্স অফ অ্যাট্রাকশন। তো তুই নিজে হাত দিয়ে এটাকে মানে টানতিস, প্লাস একই সাথে এটা এদিকে রোটেট করতো। এদিকে রোটেট করার দরুন যদি বাই চান্স হাত
হাত ফসকে যেত তাহলে ট্যানজেন্সিয়ালি এদিকে বেরিয়ে যেত, ঠিক আছে। এখন এই টানটা ইলেকট্রন আর প্রোটনের ক্ষেত্রে কি হয়, ইলেকট্রন আর প্রোটন দেখ কোন চার্জে আছে এরা, একটা প্লাস আর একটা কি মাইনাস। আচ্ছা এটা বলতে পারবি অ্যাট্রাকশন অ্যান্ড রিপালশন কোন কোন চার্জের মধ্যে হয়, মানে প্লাস আর প্লাসের মধ্যে কি ফোর্স হবে, মানে একে অপরকে আকর্ষণ করবে না বিকর্ষণ করবে, মাইনাস আর মাইনাস। রিপালশন। হ্যাঁ, দুটো একই চার্জ কি করবে, একে অপরকে দূরে ঠেলে দেবে, দুটো একই চার্জ একে অপরকে দূরে ঠেলবে, একে এদিকে ঠেলবে, একে এদিকে ঠেলবে। কিন্তু তাহলে কি হলো, দুটো প্লাস নিশ্চয়ই এই প্লাস একে এদিকে ঠেলবে, একে এদিকে ঠেলবে, অর্থাৎ একই আধান পরস্পরকে বিকর্ষণ করে। প্রমাণ করো একই আধান পরস্পরকে বিকর্ষণ করে, বা এটা করেছিলি মনে কর, খেয়াল কর ক্লাস 8-এ কি প্রমাণ করো চুম্বকের সমমেরু পরস্পরকে বিকর্ষণ করে, বিষমমেরু পরস্পরকে আকর্ষণ করে। 2 নাম্বার কি 3 নম্বরে একটা প্রুফ আসতো, যাই হোক। তো সমমেরু মানে কি, একই পোটেনশিয়াল, একটা চুম্বকের প্লাস মাইনাস থাকে তো, প্লাস মাইনাস, দ্যাট মিন্স যেটা প্লাস সেটাকে আমি নর্থ বলতাম, যেটা মাইনাস সেটাকে আমি সাউথ বলতাম, রাইট? হ্যালো হ্যালো হ্যাঁ দাদা হ্যাঁ। দেখ আমি কিন্তু খুব ইজিলি বলছি, এরপরেও যদি তোরা বুঝতে না পারিস বা রেসপন্স না দিস তাহলে কিন্তু আমি মনে করব যে তোরা ক্লাস ছেড়ে অন্য জায়গা কোনো কাজ করছিস। কারণ ভাই আমরাও অনলাইনে ক্লাস করেছি করোনার টাইমটায়, সুতরাং অনলাইন ক্লাসে কী হয় সবই জানি। তো যাই হোক চেষ্টা কর ক্লাসটা দেখার, কারণ আমি পুরো গল্পের ছলে পড়াচ্ছি। তো দেখ নর্থ আর সাউথ পোল চুম্বকের আমরা আইডেন্টিফিকেশান হিসেবে দেখি যে এটা পজিটিভ পোল, এটা নেগেটিভ পোল। এখন তুই যদি আরেকটা চুম্বককে কাছে আনিস, এই চুম্বক এই নর্থ পোল ওয়ান অ্যান্ড অনলি যদি এটা সাউথ পোল হয় তবেই একে কাছে টেনে নেবে, অ্যাট্রাক্ট করে নেবে, এ গিয়ে এর সাথে টুক করে জুড়ে যাবে। তাহলে এটা মাস্ট বি এই পোলের কাছাকাছি যে পোলটা আছে তাকে নেগেটিভ হতেই হবে, ঠিক আছে। তাহলে এটা যদি মাইনাস হয় তাহলে চৌম্বক আবেশের নিয়মানুযায়ী বিপরীত কোণটা মানে বিপরীত মেরুতে কি হবে, প্লাস হতেই হবে, কারণ চুম্বক সবসময় ডাইপোলে থাকে, দ্বিপোল, কোনোদিনও একটা চুম্বক একা প্লাস বা মাইনাস হতে পারে না। অর্থাৎ তুই এই চুম্বকটাকে ধর তুই ভেঙে দিলি এদিক থেকে, দিয়ে বললি আমি প্লাস আর মাইনাসকে আলাদা করে দেবো, ইট ইজ নট পসিবল, বিকজ তুই যখনই ভাঙলি এই টুকরো খণ্ডর এদিকে তো অলরেডি প্লাস ছিল, তুই মাঝখান দিয়ে ভেঙেছিস, এখানে তখনই মাইনাস তৈরি হয়ে যাবে। আর এই খণ্ডে এখানে তোর ব্রেক করেছিলি, এই খণ্ডে কী ছিল আগে থেকে তোর এখানে মাইনাস ছিল, জাস্ট এইটা, তাহলে এখানে তোর প্লাস তৈরি হয়ে যাবে। এটা চুম্বক মানে আবেশের নিয়ম, কোনো চুম্বক একা মেরুতে থাকতে পারে না, অর্থাৎ ইট ইজ ইম্পসিবল দ্যাট ইউ ব্রেক দ্য ম্যাগনেট অ্যান্ড ইউ গেট ওয়ান অ্যান্ড অনলি পজিটিভ পোল, এটা ইম্পসিবল, রাইট? এত দূর অবধি কোনো ডাউট? রেসপন্স দিবি প্লিজ, আমার অনুরোধ। স্যার এটা পেছনে মেকানিজম কি? মেকানিজম ব্যাপারটা হচ্ছে চুম্বক আবেশ, এইখানে দেখ ভালো করে দেখলেই মানে বুঝতে পেরে যাবি। যদি তুই ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল নিস ফরসে, মনে কর জাস্ট এক্সাম্পল দেখ, আমি তোকে এটা বলে দিচ্ছি যখন প্রসঙ্গ উঠলো, এটা কিন্তু অ্যাটমিক মডেলের কোনো কাজেই নেই, জিলেটের সিলেবাসের বাইরেও, তাও দেখ যখন কোশ্চেনটা বলি, ধর তোকে খুব ইজি এক্সাম্পল দিয়ে বলছি, ঠিক আছে? ধর আমার এই বডিটাকে আমি বললাম বডি নিউট্রাল আছে, এর মানে কি, বডিতে থাকা টোটাল পজিটিভ চার্জ আর নেগেটিভ চার্জ ইকুয়াল, নাম্বার অফ পজিটিভ চার্জ ইকুয়াল টু নাম্বার অফ নেগেটিভ চার্জ, ওকে? হ্যাঁ হ্যাঁ। তাহলে কি প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস মাইনাস প্লাস প্লাস মাইনাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড, দ্যাটস ওয়াই একে অপরকে ক্যান্সেল করে দিচ্ছে, তো এর চার্জ হয়ে যাচ্ছে আমার 0, ঠিক আছে? এখন আমি এই জায়গায় কি করলাম, একটা চুম্বক নিয়ে এলাম অলরেডি, তুই আগে থেকে ধরে নে তোর এটা চুম্বক, তো চুম্বকের এটা পজিটিভ মেরু, এটা নেগেটিভ মেরু, ঠিক তো? হ্যাঁ। এবার বল যেই এ কাছে এলো, আচ্ছা হ্যাঁ আরও ইকুয়ালি যদি বলি, মনে কর এটা একটা ঘর, এটা একটা ঘর,
এই ঘরে কিছু লোক থাকে যারা প্লাস মানে খেতে পছন্দ করে, আর কিছু লোক থাকে যারা মাইনাস খেতে পছন্দ করে। তো যখনই এই ঘরের কাছে প্লাস আসবে, তো এখানে কারা ছুটে আসবে, যারা মাইনাস খেতে পছন্দ করে নাকি যারা প্লাস খেতে পছন্দ করে? যারা প্লাস খেতে পছন্দ করে। আমি একটু ভুল বলে ফেলেছি, সরি সরি সরি, এখানে এই এক্সপ্লেনেশন দেওয়া যাবে না, তাহলে কী হয় বলতো কেসটা, প্লাসের সাথে প্লাস অ্যাট্রাক্ট হয়ে যাবে। না না, লজিকটা ভুল। একটা জিনিস দেখ, প্লাস মাইনাসকে অ্যাট্রাক্ট করে তো, রাইট? এটা নিয়ে কোনো সংশয় নেই। প্লাস প্লাসকে দূরে মানে দূরে সরিয়ে দেয়। তো ব্যাপারটা হচ্ছে, তুই একটা চুম্বককে নিয়ে এলি, এখন এর মধ্যে প্রত্যেকটা পার্টিকেল মনে কর ফ্রি টু মুভ, মানে তারা মুভ করতে পারে। এবার এই পার্টিকেলগুলোই প্লাস আর মাইনাসকে রিপ্রেজেন্ট করছে। দ্যাট মিন্স এর মধ্যে থাকা প্লাস আর মাইনাস এদিক ওদিক ছোটাছুটি চলাফেরা করতে পারে। তো তাহলে বল, এই প্লাস যখন কাছে এসছে, এই প্লাসকে কি করবে, কাছে টানবে নাকি দূরে ঠেলবে? দূরে ঠেলবে এটা। ব্যাস। আবার এই প্লাস একেও ঠেলবে, সমস্ত প্লাসের উপরে তার এফেক্ট পড়বে, ঠিক? হ্যালো? হ্যাঁ হ্যাঁ দাদা বল, হ্যাঁ শুনছি। হ্যাঁ, তাহলে কি করবে, এই প্লাস একে তো দূরে ঠেলছে, সাইমালটেনিয়াসলি অ্যাট্রাক্ট করবে কাকে, নেগেটিভকে অ্যাট্রাক্ট করবে। তার মানে যত নেগেটিভ ছিল সব এই কর্নারে এসে জুড়বে, যত নেগেটিভ ছিল সব এই কর্নারে এসে জুড়বে, আর যত প্লাস ছিল সব দূরে যাবে, যত প্লাস ছিল সব দূরে যাবে। এটা হওয়ার পর ফাইনাল কন্ডিশনে কি দাঁড়াবে বলতো, সমস্ত এই বডিটা পুরো পোলারাইজড হয়ে যাবে, এই বডি পোলারাইজড হয়ে যাবে। পোলারাইজ মানে কি, পোল মিন্স মেরু, মেরু মানে প্লাস মাইনাস, মেরু মানে নর্থ সাউথ। ওকে, আচ্ছা আচ্ছা, ওকে। তো তাহলে দেখ এর নেক্সট কেসে কি হবে, আমার বডির এই প্রান্তে মাইনাস 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 ডেনসিটি, মাইনাসের ডেনসিটি বেড়ে যাবে, মাইনাস ঘনত্ব প্রচুর হয়ে যাবে। তাহলে এই প্লাস একে দূরে যেহেতু ঠেলে সরিয়ে দিয়েছে, তাই এখানে প্লাস 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 তৈরি হয়ে যাবে। এটুকু বোঝা গেছে আশা করি। এই জন্য কী হবে, যেহেতু প্লাস মাইনাসকে অ্যাট্রাক্ট করে, একে অ্যাট্রাক্ট করবে। তাই কি হবে, যদি তুই মনে করিস তোর এটা চুম্বক হয় আর এটা যদি লোহা হয়, তাহলে এই চুম্বক কী করবে, এই লোহাকে টেনে নেবে নিজের দিকে। বোঝা গেছে? এখন যদি তোর এটা আরেকটা ম্যাগনেট হতো, লোহার জায়গায় ম্যাগনেট হতো, আর সেই ম্যাগনেটের আমি বলতাম এই পোলটা অলরেডি প্লাস আছে, ম্যাগনেটের স্পেসিফিকেশান হচ্ছে ম্যাগনেটের এই পোলগুলো মুভেবল নয়। যে বডি ম্যাগনেট নয় অথচ যাকে চুম্বক আকর্ষণ করে, যেমন লোহা, নিকেল, কোবাল্ট, এদের ক্ষেত্রে এই সমস্ত পোলারাইজেশন পসিবল। মানে এক্ষুনি এখানে মাইনাস আছে, পরক্ষণে আমি চুম্বকটাকে কি করলাম, রোটেট করে নেগেটিভ পোলটাকে সামনে নিয়ে চলে এলাম, তখনই কি দেখবি, এই নেগেটিভটা বিকর্ষিত হয়ে এখানে চলে আসবে, এই প্লাসটা অ্যাট্রাক্ট হয়ে এখানে চলে আসবে। দ্যাট মিন্স তারপর মুহূর্তে এখানে চার্জ পোটেন্সিয়াল এরকম হয়ে যাবে, প্লাস 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 মাইনাস মাইনাস মাইনাস। বোঝা গেছে? যেগুলো অচুম্বকীয় পদার্থ সেগুলোর ক্ষেত্রে তো অ্যাট্রাকশন হবেই না। এবার কথা হচ্ছে, লোহা চুম্বক লোহাকে মানে অ্যাট্রাক্ট করে, কিন্তু মাটিকে করে না কেন বা প্লাস্টিককে করে না কেন? কারণ কি, লোহার মধ্যে এই প্লাস মাইনাসের আদান প্রদান বা প্লাস মাইনাসের স্থান চেঞ্জটা পসিবল হয় বলেই অ্যাট্রাকশন ফোর্সটা ফাইনালি ডেভেলপ হয়। আদারওয়াইজ মাটি বল, সমস্ত ইনসুলেটিং পদার্থ, এদের ক্ষেত্রে যাহা যেমনভাবে আছে তাহা তেমনভাবেই থাকে, কোনো মাইগ্রেশন পসিবল হয় না বলে, এই প্লাস মাইনাস স্থান পরিবর্তন করতে পারে না বলে, তুই এর কাছে যাই আন, জিরো অ্যাট্রাকশন ফোর্স অর জিরো রিপালসিভ ফোর্স। ওকে, তাহলে হ্যাঁ, এখন যেহেতু বডি নিউট্রাল, বডি যদি নিউট্রাল হয় তাহলে প্লাস থাকলে তাকে তো মাইনাস তো থাকতেই হবে। তো আমি এখানে বলেছিলাম একটা চুম্বক সেও কিন্তু নিউট্রাল, কোনো চার্জ ক্যারি করছে না,
তাহলে তার এখানে যদি প্লাস হয় তার এখানে মাইনাস থাকতেই হবে। এবার ব্যাপারটা হচ্ছে আলাদা আলাদা পোলে তারা থাকতে পারবে না, কারণ আলাদা আলাদা পোলে যদি বেঁটে যায়, যদি ভাগ হয়ে যায়, তাহলে তুই কি করলি, একটা নিস্তড়িত চুম্বক ছিল যেখানে প্লাস আর মাইনাস ইকুয়াল ছিল, ধর একটা প্লাস ছিল একটা মাইনাস ছিল, এবার তুই মাঝখান দিয়ে ব্রেক করলি, তারপর তুই কি এটা করে দিতে পারবি? তাহলে তো তুই ইলেকট্রনও নিলি না, ইলেকট্রন দিলি না, তুই প্লাসকে প্লাসে করতে পারলি, মাইনাসকে মাইনাসে করতে পারলি, ইম্পসিবল। যেই এখানে ও দেখবে প্লাস আছে আমার, তার মানে ও পজিটিভলি চার্জড হয়ে যাচ্ছে, ও নিজেকে নিউট্রাল রাখার চেষ্টা করবে। নিউট্রাল রাখার চেষ্টা করতে গেলে ও কী করবে, একটা মাইনাসকে সে নেবেই নেবে, আর এও তেমনি কী করবে, একটা প্লাসকে নেবেই নেবে। তাই ইট ইজ ইম্পসিবল ফর দ্য এক্সিস্টেন্স অফ আ সিঙ্গেল পোল। বোঝা গেছে? ইট ইজ ইম্পসিবল, দ্য এক্সিস্টেন্স অফ এ সিঙ্গেল পোল ইজ ইম্পসিবল। বোঝা গেছে? তো যাই হোক, এত কথা হ্যাঁ, এত কথা বলার কারণটা দেখ, কারণটা এটাই যে ইলেকট্রনটা আমার কোন চার্জে ছিল, মাইনাসে ছিল, রাইট, আর সেন্টারে কি ছিল, প্লাস ছিল। তাহলে এই প্লাস এই মাইনাসকে কি করবে, অ্যাট্রাক্ট করবে নাকি দূরে ঠেলে দেবে? অ্যাট্রাক্ট করবে স্যার। অ্যাট্রাক্ট করবে। তাহলে অ্যাট্রাক্ট করা মানে এই লাইন বরাবর সেন্টার, এই রেডিয়াস বরাবর একটা ফোর্স অনুভূত হবে, যেটা তুই কোনো ঢিলকে নিয়ে দড়িতে বেঁধে যদি ঘোরাস, দড়ি বরাবর যে টান অনুভব করিস, ইকুইভ্যালেন্ট টু দ্যাট বাট নট সেম। আমি বললাম ইকুইভ্যালেন্ট মানে যদি তুলনা করছি, আমি এখানে কম্পেয়ার করছি, কম্পেয়ার করলে তুই দেখবি যে সেই যে অ্যাট্রাকশন ফোর্সটা তুই পাচ্ছিলি, এখানেও তাহলে অবভিয়াসলি অ্যাট্রাকশন ফোর্স জেনারেট হবে। এখন কথা হচ্ছে ফোর্সটা কত। দাঁড়া একটু, আমি একটু জল খাই, জাস্ট এ মিনিট। তো তাহলে দেখ, এখানে আছে কুলম্বের ল, কুলম্বের সূত্র। বৈজ্ঞানিক কুলম একটা সূত্র দিয়েছিলেন যে এই অ্যাট্রাকশন ফোর্স কত হতে পারে। দাঁড়া, বিজ্ঞানী কুলম্ব অ্যাট্রাকশন ফোর্সের যে সূত্র দিয়েছিলেন, এটা আমি আর এক্সপ্লেনেশনে যাব না, সূত্রটা কি জাস্ট লিখে দিচ্ছি। সূত্রটা কি, যে দুটো চার্জের মধ্যে, সাপোজ দিস ইজ Q1, this is Q2. Now you will say what is Q? Q is the amount of charge for an electron. For one electron, the value of Q is equal to minus 1.6 into 10 to the power minus 19 coulomb. This is just a value, okay? So if I take two numbers of electron, then the value of Q will be 2 into 1.6 into 10 to the power minus 19, right? No doubt. So here I can say that there have Q1 and Q2. Let's say Q1 and Q2, two types of charge. I have not mentioned what is the type of charge. That may be positive, or both may be negative, or it may be positive and it may be negative. That doesn't matter. What matters is, I already told that the number is Q1 and Q2. It may be same, that Q1 equal to Q2, or it may not be same. That means Q1 not is equal to Q2. Okay. So what Coulomb said, that the attraction force between the two charged particle, দুটো চার্জড পার্টিকেলের মধ্যে অ্যাট্রাকশন ফোর্স ইজ প্রপোর্শনাল টু দ্য মাল্টিপ্লিকেশন অফ Q1 and Q2. আবার আরেকটা সূত্র দিল কি না, F প্রপোর্শনাল টু 1 বাই ওদের মধ্যবর্তী ডিস্টেন্সের বর্গের ব্যস্তানুপাতিক। সমানুপাতিক, ব্যস্তানুপাতিক এগুলো তোরা জানিস, আমি আর ফার্দার এক্সপ্লেন করছি না। এটা করতে গেলে ক্লাস 7-এর 5-এর ক্লাসে চলে যেতে হবে। তাহলে এদের মধ্যবর্তী দূরত্ব বললাম আর, এই দূরত্বটা কি না, এর সেন্টার থেকে এর সেন্টার ডিস্টেন্স এ আর এর স্কোয়ারের ব্যস্তানুপাতিক। দ্যাট মিন্স আর যদি তোর হয় ধরলাম 2 মিটার, তাহলে আর এর স্কোয়ার বার কর, দ্যাট ইজ 4। এই 4টা নিচে থাকবে। এখন সমানুপাতিক রুল যদি ধরিস, দেখ
তোর বন্ধু, দেখ তুই আমার বন্ধু, আবার তোর বন্ধু আরেকজন, তাহলে সেই আরেকজন আমারও বন্ধু হতে পারে। দ্যাট মিন্স এফ প্রপোর্শনাল টু Q1 Q2 আপন আর স্কোয়ার। জাস্ট কিছু না, আমি জাস্ট এই ইকুয়াল করে দিয়েছি, মানে ইকুয়াল না, মানে সমানুপাতিকের রুল, এটা মাল্টিপ্লিকেশন যদি করিস Q1 Q2 আপন আর। এখন কি হচ্ছে, সমানুপাতিক তুলতে গেলে আমাকে ধ্রুবক আনতে হবে, কনস্ট্যান্ট আনতে হবে। সো লেটস টেক দি কনস্ট্যান্ট অ্যাজ কে। তাহলে এফ ইজিক্যাল টু কনস্ট্যান্ট কে নিলাম, Q1 Q2 আপন আর স্কোয়ার। এত দূর অবধি কারুর কোনো ডাউট থাকলে বল। দাদা আরেকবার বুঝিয়ে দিন। আচ্ছা, বিজ্ঞানী কুলম, দেখ এই সূত্রটা দেওয়ার প্রয়োজন মানে বোধ হলো কেন? ও আচ্ছা, আগের পেজে না। আচ্ছা, এই সূত্রটা আমি কেন পড়বো সেটার কারণ বুঝতে পেরেছিস কি? তুই না পারিস তাহলে বল। না। দেখ আমি বলছিলাম না যে তুই আমার কথাটা শোন ভালো করে, আর নিজেকে নিজে রিলেট কর, তারপর দেখবি তো প্রত্যেকটা ক্লিয়ার হয়ে যাবে। তুই এখানে কি দেখছিলি, যে একটা ঢিলকে তুই যদি দড়িতে বেঁধে ঘোরাস তাহলে তোর হাতেও একটা টান পড়ে। এখন তুই জানতে চাইছিস এই টানটা কত, কত ফোর্স, এটা কত। সিমিলার কেস এখানেও, এখানে এখন আর ঢিল নেই, মনে কর একটা ইলেকট্রন আছে আর সেন্টারে আছে পজিটিভলি চার্জড নিউক্লিয়াস। হ্যাঁ, তাহলে প্লাস আর মাইনাসের মধ্যে কি হবে? অ্যাট্রাকশন ফোর্স হবে, তো আকর্ষণ ফোর্স হবে, তো আকর্ষণ করবে, তো প্লাস মাইনাসকে তো আকর্ষণ করবে। তো এই আকর্ষণ ফোর্সটা কত এটা তুই জানতে চাইছিস। এটা জানতে গিয়ে বিজ্ঞানী হ্যাঁ হ্যাঁ বল। সাউন্ডটা একটু কেটে কেটে আসছে। বাকিদেরও কি সাউন্ড কেটে কেটে আসছে? না স্যার ঠিক আছে। না দাদা। এখন ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, বলছি তুই হাতে নিয়ে একটা ঢিল ঘোরাচ্ছিস, তোর হাতটা হচ্ছে নিউক্লিয়াস, তোর নিউক্লিয়াসে শুধুমাত্র প্রোটন আছে পজিটিভলি চার্জড। এবার তোর যে ঢিলটা মনে কর ইলেকট্রন, ইলেকট্রন নেগেটিভলি চার্জ, তাহলে প্লাস আর মাইনাস পরস্পরকে কাছে টানবে নাকি দূরে ঠেলবে? দ্যাট মিন্স অ্যাট্রাকশন ফোর্স অর রিপালসিভ ফোর্স। অ্যাট্রাকশন ফোর্স আকর্ষণ করবে তো প্লাস মাইনাসকে, তো প্লাস যদি মাইনাসকে আকর্ষণ করে, এখন তুই বল, একটা ঢিলকে তুই যখন হাতে বেঁধে ঘোরাচ্ছিস তোর হাতেও কিন্তু দড়ির টানটা পড়ে, বা তুই বুঝতে পারিস যে হ্যাঁ আমার হাতে টান পড়ছে। তো সেই টান ফোর্সটা কত সেটাই বার করার চেষ্টা করছি। তো সিমিলার মডেল আমি তো কম্পেয়ার করলাম, যে দড়িতে ঢিল বেঁধে ঘোরানোর সাথে ইলেকট্রন মডেল যেটা বোর দিয়েছিল। তাহলে কি হচ্ছে না, ইলেকট্রন রোটেট করছে আর সেন্টারে থাকছে প্রোটন স্টেবল আকারে, ও চুপচাপ বসে আছে, তোর হাত তো আর ঘুরছে না, তুই ঘোরাচ্ছিস। তো ইলেকট্রন নেগেটিভলি চার্জড, তোর হাত অথবা নিউক্লিয়াস পজিটিভলি চার্জড। তো এই প্লাস আর মাইনাসের মধ্যে যে অ্যাট্রাকশন ফোর্স কাজ করছে, যে আকর্ষণ বল কাজ করছে, সেটা কত আমি সেটা জানতে চাই। তো সেটা জানতে গিয়ে বিজ্ঞানী কুলম্ব কী করলো, একটা সূত্র দিয়েছিল। সেই সূত্রটাই আমি বললাম, যে সেই সূত্র অনুযায়ী দুটো ফোর্স, দাঁড়া, সেই সূত্র অনুযায়ী কি না, দুটো পার্টিকেলের মধ্যে দ্যাট মিন্স দুটো পার্টিকেলকে ধর Q1 Q2, Q1টা কি না, তার মধ্যে কত পরিমাণ চার্জ আছে, কত পরিমাণ আধান আছে, সে কতটা ক্যারি করছে, সেটা আপাতত সেটা ভুলে যা, মনে কর Q1 Q2। মহাকর্ষর সূত্র জানিস, মহাকর্ষ সূত্র নিউটনের যে ল, F সমান G m1 m2 আপন আর স্কোয়ার, একই সূত্র এটাও। ওখানে জি এর জায়গায় কে ছিল আর m1 m2 জায়গায় Q1 Q2 ছিল, বাদ বাকি তো সেম। এই m1টা কি ছিল না, মহাবিশ্বের যে কোনো দুটো বস্তুর মধ্যে অ্যাট্রাকশন ফোর্স, আর এই দুটো বস্তুর মধ্যে সেন্টার ডিস্টেন্স কত আর। মনে কর দুটো বল রাখা আছে মাটিতে, এই দুটো বলও একে অপরকে অ্যাট্রাক্ট করছে। এই বলটার ভর হচ্ছে m1, এই বলটার ভর হচ্ছে m2। তাহলে
অ্যাট্রাক্ট যদি করে একে অপরকে, এই ফোর্সটা কত না এফ সমান জি m1 m2 বাই ওদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। স্কোয়ার মানে বর্গ, ব্যস্তানুপাতিক মানে নিচে আছে, সমানুপাতিক মানে ওপরে থাকতো, বোঝা গেছে? এবার আয় এফ সমান জিএমএম বাই আর স্কোয়ার। সিমিলারলি কুলম্ব কি বললো না এফ ইজিক্যাল টু আমার কনস্ট্যান্ট হচ্ছে কে, জি এর জায়গায় কে। কেন কে এলো? কারণ ওই প্রপোর্শনালটাকে ওঠাতে গেলে, সমানুপাতিকটাকে তুলতে গেলে। তাহলে এই m1 m2 জায়গায় এইবার আসবে কি চার্জড পার্টিকেলের আধান। তো একটার ধরলাম q1 আধান, আরেকটা ধরলাম q2 আধান। এখন q1 আর q2 এর মধ্যে দূরত্ব আমি যদি বলি আর, তাহলে ওই দুটো আধান, ধর এটা আমার পজিটিভলি চার্জ একটা পার্টিকেল আছে, নেগেটিভলি চার্জ একটা পার্টিকেল আছে, তো এদের মধ্যে কি প্লাস মাইনাসকে কি করবে রে? আকর্ষণ করবে, এ একে টানবে বা এ একে টানবে। তাহলে কি হবে? এই অ্যাট্রাকশন ফোর্সটা কত না এই ফোর্স ইজিক্যাল টু কুলম্বের কনস্ট্যান্ট গুণিতক প্লাসের কত আছে, প্লাসটা কত আছে। ধর আমি ধরলাম কিউ পরিমাণ প্লাস আছে, তাহলে Q1, আর ধরলাম Q2 পরিমাণ মাইনাস আছে, তাহলে Q2 বাই এই যে প্লাস আর মাইনাসের মধ্যবর্তী তো একটা দূরত্ব তো আছে, একটা ডিস্টেন্স আছে তো নাকি? এই ডিস্টেন্সটা আমি ধরলাম এখান থেকে এত দূর হচ্ছে আমার আর। ইঞ্জিনিয়ারিং ড্রয়িং সবাই করেছিস ফার্স্ট ইয়ারে, বল? হ্যাঁ দাদা। তাহলে এই সেন্টার ডিস্টেন্স তো বোঝার ব্যাপারে কোনো ডাউট থাকা তো উচিত নয়। বল রে, রাইট? তো তাহলে দেখ, কুলম্ব বিজ্ঞানী যে সূত্রটা দিল, দ্যাট ইজ এফ ইজিক্যাল টু কে Q1 Q2 আপন আর স্কোয়ার। এই সূত্রে কারুর কোনো প্রবলেম? বল বল। কে এর একটা ভ্যালু আছে, সেটা কত সেগুলো পরে জানবো, আপাতত না দাদা, ঠিক বলেছি আছে। ক্লিয়ার। এরপর আয়, তাহলে এবার দেখ, এবার আমি কি বলছি দেখ। আমার সেন্টারে আমি বললাম জেড নাম্বার অফ প্রোটন আছে, আমি লিখে দিচ্ছি এদিকে, জেড ইজিক্যাল টু নাম্বার অফ প্রোটন। একটা প্রোটনের আধান কত? ই প্লাস বলেছিলাম না, 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম্ব, রাইট? তাহলে জেড সংখ্যা একটা ইলেকট্রনের আধান, একটা প্রোটনের আধান যদি এটা হয়, এটাকে আমি সিম্পলি ধরে নিলাম, এত বড় নাম্বারটাকে আমি লিখবো না, আমি এই নাম্বারটাকে ধরছি কি না এই নাম্বারটা হচ্ছে ই। তো একটা প্রোটনের আধান যদি ই হয়, জেড নাম্বার অফ প্রোটনের আধান কত হবে? বল রে। Z into E। জেড ইন্টু 1.6। হ্যাঁ, 1.6টাকে আমি ই ধরে নিয়েছিলাম, তার মানে জেড ই, এটা হচ্ছে টোটাল আমার জেড নাম্বার অফ প্রোটনের চার্জ, রাইট? হ্যাঁ হ্যাঁ। সবাই বুঝতে পেরেছিস? না হলে বল। তাহলে আমি ধরলাম আমার নিউক্লিয়াসে জেড নাম্বার অফ প্রোটন আছে, আর সেন্টারে তোর কক্ষপথে ইলেকট্রন কটা আছে না একটা ধরলাম, আমার ইলেকট্রন কটা আছে? একটা, ই মাইনাস। এখানে তাহলে টোটাল এখানে আছে কত? প্লাস জেডি, আউটারে কত? মাইনাস জেডি। দ্যাট মিন্স Q1 এর ভ্যালু হচ্ছে আমার জেডি, Q2 এর ভ্যালু কত বলতো? Q2 এর ভ্যালু কত? একটাই তো ইলেকট্রন আছে, ই আছে, হ্যাঁ শুধু। তাহলে ই হলো। এখন এদের মধ্যবর্তী আমি বললাম কক্ষপথের আমার রেডিয়াসটা হচ্ছে, কক্ষপথের রেডিয়াস আর, তাহলে এই
এই ইলেকট্রন আর এই প্রোটন এই মানে নিউক্লিয়াসের সেন্টার ডিস্টেন্সটা কত? এটা যদি সার্কেল হয় তাহলে এটা যদি আর হয়, এটা কত? আর হবে আর স্যার সেম। আর হবে। এই আরটা তাহলে কি না আমার প্লাস জেডি, দ্যাট মিন্স Q1, আর মাইনাস ই, দ্যাট মিন্স Q2, এদের মধ্যবর্তী ডিস্টেন্স। ওকে, তাহলে এ তো রোটেট করছে এই বরাবর, এ তো রোটেট করছে। এখন রোটেট করলে আমি জানি ঢিলকে হাতে বেঁধে ঘোরালে দড়ি বরাবর আমি একটা ফোর্স পাই। তাহলে এটা নিশ্চয়ই এই কাল্পনিক ডট ডট লাইনটায় ওর দড়ি, তাহলে দড়ি বরাবর যে ফোর্স কাজ করবে দ্যাট ইজ এফ। তাহলে এফ হচ্ছে আমি কুলম্বের সূত্র থেকে জানি, সেটা হচ্ছে কে Q1 Q2 আপন আর স্কোয়ার। এত দূর অবধি কোনো ডাউট? তাহলে কে Q1 এর ভ্যালু কত? জেডি ইন্টু Q2 এর ভ্যালু কত? ই আপন আর স্কোয়ার। এটা ইজিক্যাল টু আমি কি পাবো? কে জেড স্কোয়ার বাই আর স্কোয়ার। বল, এত দূর অবধি কারো ডাউট? দাদা ওখানে জেড স্কোয়ারটা করলেন কেন? দুটো তো আলাদা ধান আছে। আলাদা আছে, আমি বললাম কি হ্যাঁ। কোয়ান্টিটিটা নেব শুধু। হতে ওকে ওকে। পারে, হতে পারে ই প্লাস, হতে পারে ই মাইনাস, কিন্তু ই প্লাসের ভ্যালুটা কত? প্লাস 1.6 ইন্টু 10⁻−19, এর মাইনাস 1.6 ইন্টু 10⁻−19। অর্থাৎ আমি বলছি প্লাসকে তুই মনে কর লাল, মাইনাসকে মনে কর হলুদ। তাহলে বল কটা লাল বল আছে? 1.6 ইন্টু 10⁻−19টা লাল বল। হ্যাঁ। তাহলে হলুদ বল কটা আছে? একই সংখ্যক আছে না আলাদা সংখ্যক লাল মানে হলুদ বল আছে? একই সংখ্যক আছে। আমি সেই সংখ্যাটাকে ধরেছি ই। আচ্ছা বুঝতে পেরেছি। তাহলে ই স্কোয়ার হয়েছে কেন বুঝে গেছিস তো? হ্যাঁ হ্যাঁ। ব্যাস, এটা হচ্ছে তাহলে জেড স্কোয়ার আপন আর স্কোয়ার। বোঝা গেছে? এটা কুলম্বের অ্যাট্রাকশন ফোর্স, রাইট? এতক্ষণ অবধি কারো কোনো ডাউট? বল বল, যে বলছিলি, যারা মানে মাধ্যমিক দিয়েছিলি যারা, তারা বল। এতক্ষণ অবধি যা বললাম কোনো সমস্যা? দাদা একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বল। স্যার মহাকর্ষের সূত্রে আমরা কনস্ট্যান্ট জি নিই আর কুলম্বের সূত্রে কনস্ট্যান্ট কে, তো হ্যাঁ, এখানে কে এর কোনো স্পেসিফিকেশন আছে? কে এর একটা ভ্যালু আছে। কে হচ্ছে কুলম্বস কনস্ট্যান্ট। যেরকম কুলম্বের সূত্রে, মহাকর্ষের সূত্রে তুই মাস নিচ্ছিলি পার্টিকেলের M1 M2, এখানে তুই হ্যাঁ কি নিচ্ছিলি? চার্জ নিচ্ছিলি, রাইট? চার্জ নিচ্ছি। তো তেমনি কে এরও একটা ভ্যালু আছে, কুলম্বস কনস্ট্যান্ট বলা হয় তাকে। হ্যালো, কেউ কিছু বলছি হ্যাঁ কি? শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ, কে এরও ভ্যালু আছে। কে এর ভ্যালু হচ্ছে 9 ইন্টু 10⁻9 নিউটন মিটার স্কোয়ার কুলম্ব টু দি পাওয়ার -2। আমি সেটা আসবো, আমি কে এর ভ্যালুতে আসবো, শুধু বললাম ভ্যালু আলাদা, ঠিক আছে? সেক্ষেত্রে সেখানে জি এর ভ্যালু কী ছিল? জি কনস্ট্যান্ট, গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্টের ভ্যালু কী ছিল? 6.6 ইন্টু 10⁻34 মেবি, তাই না? যদি একটু তোরা মনে করতে পারিস, ওই 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 রকমই ভ্যালু ছিল। মিলিয়ে নিস গুগল সার্চ করে যে ভ্যালু অফ জি, দ্যাট মিন্স মহাকর্ষ ধ্রুবকের মান কত? 6.6 ইন্টু 10⁻34ই আসবে আই গেস। তো এক্ষেত্রে কি হচ্ছে, যেহেতু ওটা ছিল গ্র্যাভিটেশনাল অ্যাট্রাকশন ফোর্স, এটা এটা কি, এটা হচ্ছে নিউক্লিয়ার অ্যাট্রাকশন ফোর্স। দুটো ফোর্সের নেচার আলাদা, তাহলে এখানে কে এর ভ্যালুও আলাদা হবে, অবভিয়াসলি আলাদা হবে। আমি এখানে মাস কনসিডার করছি না, ইলেকট্রনের মাস আছে আলাদা। ইলেকট্রনের মাস জানিস? 9.1 ইন্টু 10⁻⁻ সামথিং, আমি ভুলে গেছি যদিও। 9.1 ইন্টু 10⁻⁻ সামথিং কিলোগ্রাম। -27 হ্যাঁ, এরকম হ্যাঁ, কিছু একটা ছিল। যদি হয় তাহলে তাই। তার মানে মাস আলাদা, চার্জ আলাদা। বোঝা গেছে চার্জ আর মাসের মধ্যে পার্থক্যটা? মাস এখানে লাগবে না, মাসটা লাগবে তোর গ্র্যাভিটেশনাল ক্ষেত্রে, চার্জ লাগবে কুলম্বের ফোর্স অফ অ্যাট্রাকশন। আর আমরা এখানে ওয়ান অ্যান্ড অনলি চার্জ নিয়ে কাজ করব। বোঝা গেছে? তাহলে আসি যে অ্যাট্রাকশন ফোর্স আমি পেলাম না, অ্যাট্রাকশন ফোর্সটা কি না কে জেড স্কোয়ার বাই আর স্কোয়ার। এবার এখানে একটা জিনিস আমি বলি, আমি এটার প্রুফ দেখাবো না, কারণ
প্রুফ দেখাতে গেলে আবার মেকানিক্সের আন্ডারে যেতে হবে, আর এটা কেমিস্ট্রি পার্ট নয়। আমি কেমিস্ট্রি থেকে মেকানিক্সে মানে যেতে চাই না। তো সিম্পলি কি, এখন এটা তোরা জেনে রাখ যে যে কোনো বডি যদি সার্কুলার মোশানে রোটেট করে, যে কোনো বডি যদি সার্কুলার মোশানে রোটেট করে, তাহলে কি একে মানে তোর একে কেন্দ্র করে ঘুরছে। তো ধরলাম এ বডি আর রেডিয়াসের কোনো পথে ওকে কেন্দ্র করে ঘুরছে, তাহলে তাহলে এই বডির ওপর কি কি ফোর্স আমি দেখতে পাই? সেন্ট্রিফিউগাল ফোর্স। একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল আমি বলছি, তোরা ফিল করতে পারবি, ভালো করে শোন। একটা শার্প টার্ন আছে রাস্তার, সবাই শুনছিস তো? হ্যাঁ দাদা, হ্যাঁ। একটা শার্প টার্ন আছে, নাহলে দেখ ভালো কথা বলছি ভাই, যদি পয়সা দিয়েও কোর্স কিনে থাকিস আর যদি অ্যাটেন্টিভলি পড়ার ইচ্ছে না থাকে, তাহলে ভাই বল যে দাদা আমি কিনে ফেলেছি, আমি পড়বো না, আমাকে ফেরত দিয়ে দাও, আমি দিয়ে দেবো, কোনো সমস্যা নেই। কিন্তু এখানে ক্লাস করতে এসে আমি এতটা এফোর্ট দিচ্ছি আর তোরা বাইরে মানে অ্যাটেনশান দিচ্ছিস না বা কোনো টাস্ক দিচ্ছি করছিস না, ভাই এটা মানে প্যাথেটিক ব্যাপার, মানে সিরিয়াসলি বলছি। তো ব্যাপারটা কি, তুই একটা বাসে বসছিস, আমি তোদেরকে বকছি না, জাস্ট দাদা হিসাবে বলছি। ধর একটা গাড়ি আছে, এই গাড়িতে তুই বসে আছিস বা দাঁড়িয়ে আছিস, এখন গাড়িটা এইভাবে টার্ন নিচ্ছে, টার্ন। এইটা টার্ন নেওয়ার সময় আমাদের বডি এদিকে হেলে যায় না? আমাদের বডি এই ডাইরেকশানে হেলে যায় কি যায় না বল? এই বডি এদিকে টার্ন নিচ্ছে, তো আমাদের এই বডি এদিকে হেলে যাবে, হ্যাঁ কি না? এটা তো প্র্যাকটিক্যাল এক্সাম্পল ভাই। স্যার অ্যাকচুয়ালি একটু আছে, যারা মানে লেফট সাইডে বসবে তারা অপোজিট সাইডে অ্যাট্রাক্ট করবে না, মানে যারা সাপোজ বসে লেফট সাইডে বসে আছে তারা অপোজিট সাইডে অ্যাট্রাকশন ফিল করবে, না, এরকমও হয়। কেসটা দেখ আবার ভালো করে, আমি ভালো করে ছবি আঁকছি, প্র্যাকটিক্যালি ফিল করবি, প্র্যাকটিক্যালি ফিল করবি। তোরা ফ্রন্ট ভিউ টপ ভিউ জানিস আশা করি, ইঞ্জিনিয়ারিং ড্রয়িং সবাই করেছিস। এটা একটা ট্যাক্সি আছে, ওকে, ট্যাক্সির হুইল, তুই বসেছিস, তোর বন্ধু বসেছে, সাডেনলি কি হলো, এরকম একটা শার্প টার্নে বাঁক নিল গাড়িটা, জাস্ট বাঁক নিয়েছে। এইভাবে গাড়ি বাঁক নিয়েছে, বেন্ড, একটা বেন্ড, শার্প বেন্ড। তুই কোন দিকে হেলে যাবি? এদিকে। তোর বন্ধুও তোর দিকে হেলে যাবে। এর থেকে আর প্র্যাকটিক্যাল আমি বলতে পারবো না। ওকে ওকে স্যার, ওকে, এটাই ঠিক, হুম, ঠিক আছে। রাইট? তো তুই দেখ, ভালো করে দেখ, টপ ভিউতে যদি দেখিস তাহলে কি দেখবি? টপ ভিউতে এই গাড়ি টপ ভিউতে দেখ, মানে তুই ওপর থেকে দেখছিস, তাহলে এই শার্প টার্নকে একটা সার্কুলার পাথ দেখবি না তুই? আর সার্কুলার রাস্তা দেখতে পাবি তো, সার্কুলার রাস্তায় জাস্ট এরকম একটা গাড়ি যাচ্ছে। তো গাড়িতে এখন মনে কর ওই একটাই লোক ছিল। এখন এই এই বৃত্তের যদি মনে কর কেন্দ্র এইটা হয়, অলমোস্ট এটার রেডিয়াস হচ্ছে আর, তাহলে মনে কর এটাই ছিল তার রেডিয়াস হচ্ছে আর, তাহলে আমি কি বলতে পারি? আর রেডিয়াস করে এই বডিটা এই সার্কুলার পাথে রোটেট করছে, হ্যাঁ কি না? হ্যাঁ দাদা, হ্যাঁ ব্যাস, তাহলে আমরা জানি সার্কুলার পাথে যে কোনো বডি রোটেট করলে কি হয় না, তার কেন্দ্র বরাবর একটা ফোর্স লাগে এই ডাইরেকশন বরাবর, আমরা জানি তো। কিরে এতক্ষণ বললাম যে দড়িতে ফোর্স, হ্যাঁ দাদা, হ্যাঁ, সেন্টারফিউজ, সেন্টারের দিকে একটা ফোর্স পাস। আবার তুই এটাও দেখলি যে গাড়িতে বসার সময় তুই এদিকে ছিটকে যাচ্ছিস, তার মানে টপ ভিউ থেকে দেখলে এদিক বরাবর, ও লাইনটা একটু বাঁকা হয়ে গেল, এদিক বরাবর। ভুল বললাম কিছু? বল বল।
না না দাদা। এই ফোর্সটাকে বলা হয় সেন্ট্রিফিউগাল ফোর্স। তোরা শুনেছিস এর নাম? হ্যাঁ স্যার। তো আগে বল, ইন্টারনাল অ্যাট্রাকশন ফোর্স যেটা হচ্ছিল অ্যাকর্ডিং টু কুলম্বস ল, এখন দেখ, এবার গাড়িকে তুই রিপ্লেস কর ইলেকট্রন দিয়ে, আর এটাকে রিপ্লেস কর প্রোটন দিয়ে। এখানে জেড ই নাম্বার অফ মানে চার্জ আছে, আর এখানে ই নাম্বারও আছে। তাহলে একে যদি ছেড়ে দিই তাহলে এ তো ভি ভেলোসিটি দিয়ে তো ট্যানজেন্সিয়াল তো বেরিয়ে যাবে। তিনটে কন্ডিশন হচ্ছে এখানে, আমি প্রথমেই বলেছিলাম স্পর্শক বরাবর বেরোবে, স্পর্শক বরাবর ছিটকে বেরিয়ে যাবে। এখানে যদি ঢিল বেঁধে তুই যদি দড়িকে ঘোরাস তাহলে ঢিলটা এদিক বরাবর ছিটকে বেরিয়ে যাবে। তাহলে মানে আমি বলছি এই গাড়িতে যদি মনে কর ড্রাইভার আর স্টিয়ারিং বাঁকালো না, তো তুই এই বাঁকতে বাঁকতে কী হবে, তুই আর রাস্তা ফলো করতে পারবি? তুই তো সোজা বেরিয়ে চলে যাবি রাস্তা ছেড়ে, ঠিক কি না? হ্যাঁ হ্যাঁ দাদা হ্যাঁ। তাহলে এদিক বরাবর ভেলোসিটি ধরলাম, ট্যানজেন্সিয়াল ভেলোসিটি হচ্ছে ভি। এখন বল এই যে অ্যাট্রাকশন ফোর্সটা কুলম্বের, সেটা কি বেরিয়েছিল আমাদের? ফোর্স অফ অ্যাট্রাকশন কি বেরিয়েছিল না, কে জেড স্কোয়ার বাই আর স্কোয়ার, রাইট? করে আর এদিক বরাবর এই সেন্ট্রিফিউগাল ফোর্স আমরা জানি, সেন্ট্রিফিউগাল ফোর্সের সূত্র অনুযায়ী সেটা হচ্ছে না এম ভি স্কোয়ার বাই আর। এম ভি স্কোয়ার বাই আর সূত্র তোরা সবাই জানিস, পড়েছিস এগুলো। হুম। এখন হোয়াট ইজ এম? এমটা কি? যে পার্টিকেলটা রোটেট করছে তার মাস। তাহলে এখানে কার ভর রে? মাস অফ ইলেকট্রন না? ইলেকট্রন। তাহলে মাস অফ ইলেকট্রন, আমি এটা সাফিক্স লিখলাম, হ্যাঁ, কেউ আবার এম ইন্টু ই ধরে নিস না। বলছি ক্লাসটা যদি বোরিং লাগে তাহলে বলিস। তাহলে মাস ইলেকট্রন, এই ভিটা কোন ভেলোসিটি কেউ বলবি? যেটা ভেতরে আসে সেই দিকেরটা? না রে, ট্যানজেন্সিয়াল ভেলোসিটি। বাইরের দিকেরটা? ও আচ্ছা 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 আচ্ছা। তাহলে এই ট্যানজেন্সিয়াল ভেলোসিটি তার স্কোয়ার আপন এই আরটা কোনটা, এই যে রেডিয়াসটা, যে রেডিয়াসে গাড়িটা রোটেট করছিল, দ্যাট মিন্স যে রেডিয়াসে পার্টিকেল, দ্যাট মিন্স ইলেকট্রনস তোর নিউক্লিয়াসকে অরবিট করছিল, মানে অরবিটে রোটেট করছিল, এই আর। মানে তোর তুই যদি দড়িতে ঢিলটা বাঁধিস তাহলে দড়ির লেন্থটা হচ্ছে আর। বোঝা গেছে? ওকে ওকে। এখন আমি কি বললাম না, আমার এদিকে কাজ করছে এফ সি মিন্স সেন্ট্রিফিউগাল ফোর্স, এদিকে কাজ করছে কুলম্বের তোর চার্জের জন্য অ্যাট্রাকশন ফোর্স। বল বডি এই পাথ ছেড়ে এদিক অথবা এদিক নড়ছে কি? নড়ছে না, বডি এই পজিশনে ফিক্স আছে। দ্যাট মিন্স ইকুইলিব্রিয়াম কন্ডিশন ধরলে এই কুলম্বের অ্যাট্রাকশন ফোর্স ইকুয়াল টু সেন্ট্রিফিউগাল ফোর্স। কোনো ডাউট? না দাদা ঠিক আছে বুঝেছি। তাহলে এই ফোর্সের সাথে ইকুয়াল কর, তাহলে এম ইলেকট্রনের ভর ইন্টু ইলেকট্রনের ট্যানজেন্সিয়াল ভেলোসিটি আপন ইলেকট্রন থেকে নিউক্লিয়াসের যে দূরত্ব তার আর, এম ভি স্কোয়ার বাই আর ইজিক্যাল টু কুলম্বের সূত্রানুযায়ী কী পেয়েছিলাম, কে জেড স্কোয়ার আপন আর স্কোয়ার। আচ্ছা আমি এই ইটা কনফিউশনের জন্য মুছে দিচ্ছি, অনেকের কনফিউশন হয়ে যাবে। মুছে না কেন? এবার কোনো সমস্যা নেই, দুটো ফোর্সকে তুই ইকুয়াল কর, তাহলে তুই কি পেলি, এদিকে কি পেলি এম ভি স্কোয়ার, একটা আর এদিকের কাটবে এদিকের কাটবে, রাইট? এটা একদম ক্লাস 1-2 লেভেলের ক্যালকুলেশন। জেড স্কোয়ার বাই, তাহলে নিচে কি পড়ে থাকবে, শুধু আর পড়ে থাকবে না, একটা আর পড়ে থাকবে। হ্যাঁ দাদা। এদিকে একটা হাফ নে, আমি বললাম একটা হাফ অ্যাড করছি, তাহলে এদিকেও আমি হাফ একটা অ্যাড করবো, নাহলে তোর দাঁড়ি পাল্লার ব্যালেন্স হবে না তো, একদিকে অ্যাড করছি মানে আরেক দিকেও তো অ্যাড করতে হবে। এই স্টেপ অবধি কোনো ডাউট আছে কারোর? না দাদা। না না দাদা ঠিক আছে।
তাহলে তোরা গতিবেগের ধর আমি বললাম কোনো বস্তু ধর তার ভর হচ্ছে এম, ভি বেগে ছুটে যাচ্ছে, তার গতিশক্তি কত, কাইনেটিক এনার্জি। বাংলায় লিখি তোদের স্বার্থে, ও কতদিন বাংলা লিখিনি রে। স্যার কাইনেটিক এনার্জি ইজ ইকুয়াল টু হাফ এমভি স্কয়ার হয়, হুম 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 মানে কাইনেটিক এনার্জি ইজ ইকুয়াল টু এটা হয়ে যাবে। গতিশক্তি দ্যাট মিন্স কাইনেটিক এনার্জি। পুরো এন্টায়ার স্ক্রিনটা দেখা যাচ্ছে নাকি কিছুটা কেটে আসছে রে? পুরো আছে স্যার। ঠিক আছে, না ইউটিউব ভিডিওতে দেখি সাইডগুলো কেটে যায়। তো যাই হোক, কাইনেটিক এনার্জি গতিশক্তি ফর্মুলাটা কি, কোনো বডি যদি এম ভর বিশিষ্ট হয়, তা যদি ভি বেগ নিয়ে ছুটতে থাকে, তাহলে কাইনেটিক এনার্জির ফর্মুলা ই কে, এনার্জি অফ কাইনেটিক মানে কাইনেটিক এনার্জি ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার, রাইট? কোনো ডাউট নেই। তাহলে বল এখানে যে হাফ এম ভি স্কোয়ারটা এটা কার কাইনেটিক এনার্জি? যার মাস তার কাইনেটিক এনার্জি, যার তোর ভেলোসিটি তার কাইনেটিক এনার্জি। এবার বল মাসটা কার, ভেলোসিটিটা কার? ইলেকট্রন আছে। সাবাস। তাহলে এটা কি পেলাম, যে ইলেকট্রনটা নিউক্লিয়াসের বাইরে অরবিটে ঘুরছে তার গতিবেগ আমি পেয়ে গেলাম। ঘুরছে মানে মোশানে আছে মানে আমি তার গতিবেগ পাবো, গতিবেগ পাওয়া মানে আমি কি পেলাম, কাইনেটিক এনার্জি পাবো। যেহেতু তার একটা ভর থাকবেই থাকবে, তাহলে কাইনেটিক এনার্জির ফর্মুলা কি দাঁড়ালো, হাফ জেড ই স্কোয়ার, এখানে একটা কে দিয়ে দিই, কে বাই আর। এই ফর্মুলা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। দিস ইজ দ্য ফর্মুলা অফ কাইনেটিক এনার্জি অফ ইলেকট্রন। বোঝা গেছে? হ্যাঁ দাদা ঠিক আছে। এত দূর অব্দি কারুর ডাউট নেই আই হোপ। তাহলে আজকের ক্লাসটা আমি এখানেই এন্ড করছি। আর তোরা যদি কেউ পরের মানে গত ক্লাসের কোনো ডাউট থেকে থাকে তো বল আমাকে, আমি তাহলে ক্লিয়ার করে দিতে বসে আছি একটু। আর কোনো সমস্যা হলে বল। আর যে কটা এমসিকিউ আমি পাঠিয়েছিলাম যদি কেউ ট্রাই করে থাকিস, কোনো যদি আটকে যায় তাহলেও বল, আমি এক্ষুনি করে দিচ্ছি। আর আরেকবার আমি রিমাইন্ডার দিচ্ছি যে যদি ইচ্ছে হয় যে হ্যাঁ কোর্স এফেক্টিভ মনে হচ্ছে, দেন ইউ ক্যান এনরোল টু আওয়ার পেড কোর্স, দ্যাট ইজ অনলি 499। ওকে, দ্যাট ইজ ডিপেন্ডিং আপন ইউ। কারণ পেড ব্যাচে অবভিয়াসলি আমরা আলাদাভাবে গাইড করব এবং স্টাডি মেটেরিয়াল বল এ বল সব কিছু আমরা, মক টেস্ট, ওপেন মক টেস্ট তো থাকবেই চ্যাপ্টার ওয়াইজ, কিন্তু তার সাথে সাথে এমনটা নয় যে পেজ মানে কোনো ডিসক্রিমিনেট করছি, আলাদা করছি তোদের সাথে এদের সাথে না। অবভিয়াসলি যারা পয়সা দিয়ে কোর্সটা কিনবে তারা তো এক্সট্রা মানে বেনিফিট তো পাবেই। তো দেখ তোদের যা মনে হয়। আর বল কারো কোনো ডাউট থাকলে, ফার্দার কোনো ডাউট থাকলে আমি। আজকে কি কেমিস্ট্রি ফার্স্ট লেকচার ছিল না সেকেন্ড ছিল আজকে? এটা কেমিস্ট্রির ফার্স্ট লেকচার অ্যান্ড প্রথম লেকচারের আমি তেমন কিছুই শুরু করিনি, জাস্ট বোর মডেলের পস্তুলেটসগুলো দিয়েছিলাম আর কিছুই না। কাইনেটিক এনার্জিটা বার করলাম ইলেকট্রনের, এখনও তো সবে কাইনেটিক এনার্জি বার করেছি, এরপর পোটেনশিয়াল এনার্জি বার করব, এরপর টোটাল এনার্জি বার করব, এরপর আমি বোর পস্তুলেটের লাস্ট বলবো যে হোয়াট ইজ কোয়ান্টাইজেশন, তারপর তোর মানে কি বলে অ্যাঙ্গুলার মোমেন্টাম কি, অ্যাঙ্গুলার মোমেন্টাম কনজারভেশন, যা যা সিলেবাসে আছে সমস্ত জিনিস কভার করব। একটু টাইম লাগবে কারণ কেমিস্ট্রি হাতে গোনা 4টা কি 5টা চ্যাপ্টার আছে, 3 মাস সময় আছে, ইজিলি হয়ে যাবে। প্লাস এমিশন স্পেকট্রাম কি, এনার্জি শোষে নেওয়া, এনার্জি ছাড়লে কি হয়, এই সমস্ত জিনিস নেক্সট ক্লাসে আমি এক্সপ্লেন করব। ঠিক আছে? ওকে দাদা ওকে। তো আজকে তোরা ইউ ক্যান লিভ নাও। আর আমি বলবো যে কটা এমসিকিউ দিয়েছিলাম 8খানা সবাই কর। আমি তো ভাই তোদের রেসপন্স দেখে পুরোপুরি হতাশ, কোনো আশা নেই আমার যে তোরা কোনো কথা শুনছিস বলে। যে কোর্স কিনেছিস সেও একই অবস্থা, যে কিনিসনি তারও একই অবস্থা।
জানি না তোরা ওই টপিকগুলো পড়েছিস কি না, বা হয়তো ফেলে রেখেছিস যে পরে পড়বো করে। তো ফেলে রাখলে মানে পড়েই থাকবে, কারণ কাল কোনো দিনও আসে না, কাল কালই হয়। ঠিক আছে, বেস্ট অফ লাক, পড়তে থাক তোরা। আর কোনো ডাউট হলে গ্রুপে জিজ্ঞেস কর। আর আজকের ক্লাসটা যদি মনে হয় আরও কোথাও মানে কিছু ডাউট রয়ে গেছে, তাহলে ফার্দার কোশ্চেন কর। আমি বলবো তোরা টাচে থাক, কারণ একবার মোমেন্টাম হারিয়ে গেলে ভাই পাওয়া বড় মুশকিল। তার উপরে ইট ইজ নট অ্যাপ্লিকেবল অর নট অ্যাকুরেট, দেন হোয়াই আর ইউ স্টাডিং দিস থিওরিজ। সরি সৌভিক, আমি এই জিনিসগুলো দেখিনি, আমি তোর এই ইয়েটা দেখিনি। সৌভিক কি আছিস? থাকলে একটু রেসপন্স কর। আচ্ছা, সৌভিক বলে কেউ আছে কি এখনো? না দাদা, বেরিয়ে গেছে মনে হয়। ও, বেরিয়ে গেছে। আসলে ওই ট্যাবটায় চলে গেলে না, এখানে যা হচ্ছে না হচ্ছে কিছু দেখা যায় না। তো ব্যাপারটা হচ্ছে কি, আমাদের যদি ও কোশ্চেনটা করেছে ইফ ইট ইজ নট অ্যাপ্লিকেবল অর নট অ্যাকুরেট, দেন হোয়াই আর ইউ স্টাডিং দিস থিওরিজ। ওকে, দেখ, মানুষ প্রথম থেকেই, তুই আজকে যে থিওরিটা পড়ছিস ওটা যে ঠিক তার কোনো মানে নেই। দুদিন বাদে গিয়ে এটাও হয়ে যেতে পারে যে তোর এই থিওরি আজকে যেটা পড়ছিস ওটাও ফলস। কারণ কোয়ান্টাম ফিল্ড বা এই ইলেকট্রন ফিল্ড বা সায়েন্স বল, এটা কন্টিনিউয়াস ইমপ্রুভিং ফিল্ড। এটা মানে কি বলবো, বিজ্ঞান তো সব কিছু যাচাই করে আজকে আমাদের কাছে যেটা সঠিক মনে হচ্ছে আমরা ওটাকেই পড়ছি। দুদিন বাদে মনে হবে যে না ওটা ঠিক নয়। কারণ রাদারফোর্ড যখন মডেল দিয়েছিল, তার আগেও যখন জন ডাল্টন পরমাণুবাদের মডেল দিয়েছিল, তখন ওই সমস্ত মানে মডেল দেওয়ার 20, 25, 30 বছর পর্যন্ত যখন ফার্দার দ্বিতীয় কোনো মানে মডেল এলো না, এবং দ্বিতীয় মডেল এসে আগের মডেলটাকে চ্যালেঞ্জ করলো না যে তোমার মধ্যে এই ভুলগুলো আছে, ততক্ষণ অবধি আমরা ওটাকেই সত্যি ভেবে পড়ছিলাম। আর দেখ, যারা সত্যিকারের যাচাই করে বা অনুসন্ধিৎসু বা সায়েন্টিস্ট, তারা অলওয়েজ কোয়েশ্চেন করে সবসময়, কেন কেন কেন, এটা কেন ওটা কেন। তো তারা এক্সিস্টিং থিওরি তারাও পড়েছিল যেটা ভুল ছিল বলেই তারা কোশ্চেন করেছিল, তাদের মনে কিছু জায়গায় ডাউট এসেছিল, কোশ্চেন করেছিল, সেই ডাউট আসতেই তারা ফার্দার আরও ভাবতে পেরেছিল। আর ভাবতে পেরেছিল বলেই আজকে আমরা যেটাকে ঠিক বলে জানি সেই সবথেকে বেস্ট থিওরিটা জানি। তো বোর মডেল পুরোপুরি তো ভুল নয়, তোর 60 থেকে 70% তো কারেক্ট। তো কারেক্ট যদি হয়, ফার্দার বোর মডেলের উপর বেস করেই তো বাকি মডেলগুলো এসছে। তো এটাকেও তো জানতে হবে, না হলে আমি একদম যদি বাকি ডাইরেক্ট মডেলে চলে যাই, তাহলে আমি বুঝতেই পারবো না যে জিনিসগুলো কোথা থেকে এলো না এলো। দ্যাট ইজ দ্য লজিক বিহাইন্ড দিস কোয়েশ্চেন, দ্যাট ইজ ইফ ইট ইজ নট অ্যাপ্লিকেবল অর নট অ্যাকুরেট, দেন হোয়াই আর ইউ স্টাডিং দিস থিওরিজ? বিকজ দিস থিওরিজ উইল ট্রাই টু build your thinking ability, your logical thinking. তুই কলেজে যে পড়ছিস, তোকে যে সমস্ত সাবজেক্ট দেওয়া হচ্ছে, তার মানে এটা নয় যে তুই সেই সমস্ত সাবজেক্ট নিয়েই ওয়ার্কিং ফিল্ডে থাকবি বা কাজ করবি। তোকে সেই সমস্ত সাবজেক্ট দিয়ে জাজ করিয়ে পড়িয়ে তোর ব্রেনটাকে ডেভেলপ করানো হচ্ছে, তোর লজিক্যাল রিজনিং পাওয়ারটাকে বাড়ানো হচ্ছে, এটা ব্যাপার। ঠিক আছে, তোরা লিভ করতে পারিস।